আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন গণতন্ত্র সংলাপে। আপনাদের সঙ্গে আছে আমি শ্যামল দত্ত। আমরা এই অনুষ্ঠানে গত প্রায় দীর্ঘ সময় ধরে করোনা এবং গতকাল থেকে আলোচনা করছি নৌ দুর্ঘটনা নিয়ে। আজকে আমরা একটু অন্য বিষয়ে আলোচনার বিষয়বস্তু হিসেবে এনেছি, সেটি ভূতুড়ে বিদ্যুৎ বিল এবং জনভোগান্তি। এই নিয়েও কয়েকটি আলোচনা আমরা দেখেছি এবং গত কয়েক মাস ধরে যে ধরনের একটা ভূতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে মানুষের যে দুর্ভোগ তা নিয়ে কথাবার্তা হচ্ছে। এর একটি সমাধান কিভাবে হতে পারে বা এর আলোচনাটি কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তা নিয়ে আজকে বিষয়বস্তু নির্ধারণ করে সেটির উপরে আলোচনা করতে চাই। আমার সঙ্গে যারা অতিথি আছেন প্রথমে তাদেরকে একটু পরিচিত করে নিয়ে আমাদের সঙ্গে আছেন পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন বিকিএমই এর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম। আমাদের সঙ্গে আছেন সিপিবির কেন্দ্রীয় সম্পাদক বুহিন হোসেন প্রিন্স এবং আমাদের সঙ্গে আছেন এনার্জি এন্ড পাওয়ারের সম্পাদক মোল্লা আমজাদ হোসেন এবং ডেইলি অবজারভারের বিশেষ প্রতিনিধি শাহনাজ বেগম। এছাড়াও চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত আছেন কিশোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। দর্শক, আপনারাও চাইলে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন, আপনাদের প্রশ্ন, মন্তব্য, বিশ্লেষণ ইত্যাদি জানাতে পারেন, টেলিফোনে যুক্ত হতে পারেন। স্ক্রলে যে নাম্বারটি দেখানো হচ্ছে সেটিতে ফোন করলে আমাদের সাথে যুক্ত হয়ে আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন। এছাড়া আপনারা ফেসবুকেও লিখতে পারেন। জানিয়ে রাখি, অনুষ্ঠানটি একই সঙ্গে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমি আলোচনাটি শুরু করতে চাই রুহিন হোসেন প্রিন্স আপনাকে দিয়ে। এই যে সংকটটি একটা যে জায়গায় পৌঁছেছে তার জন্য অনেকগুলো কারণ অনেকেই বলছেন। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে নানা ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং একটি তদন্ত কমিটিও হয়েছে যতটুকু আমরা জানি। একটি হচ্ছে যে মিটার না দেখে একটি গড় বিল করা, কিন্তু সেটিও সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি। 3 মাসের একটা মোট ইউনিট ধরে করা হয়েছে, কিন্তু এই অস্বাভাবিক বিল, অনেক কারখানা বন্ধ, সেখানেও দেখা যাচ্ছে বিল ধরা হয়েছে। এই বিষয়টার পিছনে অন্য কোনো কিছু আছে কিনা আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা একটা জাতীয় দুর্যোগ অতিক্রম করছি এবং আমরা মনে প্রাণে আশা করি যে সবাই মিলে এই দুর্যোগ অতিক্রম করব এবং মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা আমরা করব। সুতরাং সেই রকম একটা সময়ে আপনি একটা আর এক ধরনের দুর্যোগ, মানে মানুষের একেবারে চলমান দৈনন্দিন, সেটা নিয়ে আপনি আলোচনা তুলেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাই। আমার বিবেচনায় কতগুলো বিষয় একটু লক্ষ্য করা দরকার। প্রথম কথা, যেটা ভুতুড়ে বিল আমরা বলছি, এইটা কি স্বীকৃত না স্বীকৃত না? একেবারে আমরা মনে হয় কুইক উত্তর আমরা বলতে পারি এটা এখন স্বীকৃত। আমাদের এ বিষয়ক মাননীয় মন্ত্রীও স্বীকার করেছেন এবং এই ভুতুড়ে বিল 300 গুণ পর্যন্ত বেশি হয়েছে। সুতরাং আর বলার দরকার, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমার জানা মতে সরকার, আপনি ঠিকই বলেছেন, ইতিমধ্যে বলেছেন একটা টাস্ক ফোর্স তারা গঠন করবেন এবং সেই টাস্ক ফোর্স খুঁজে বের করবে যে কি কারণে এটা হলো এবং এতে যদি কেউ দোষী থাকে তাদেরও শাস্তির ব্যবস্থা করবে। তার মানে জিনিসটা ওনারা স্বীকার করেছেন। সুতরাং আমার মনে হয় যে এইটা ভুতুড়ে কি ভুতুড়ে না আলোচনার দরকার নেই। আমার বিবেচনায় কতগুলো কারণে হয়। আগে আমি একটু নেগেটিভ এবং তারপরে পজিটিভটা বলি। আর অতীতের কতগুলো অভিজ্ঞতা আছে, সে অভিজ্ঞতা হয় কি, জুন মাস আপনি জানেন যে এই প্রতিষ্ঠানগুলো এখন তথাকথিত ইন্ডিপেন্ডেন্ট চলো এইভাবে আমরা করেছি, যদিও এর চেয়ারম্যান আমাদের সচিবালয়ের সচিব সাহেবরাই প্রধানত থাকেন এবং নীতিটা সরকার যেভাবে বলেন সেইভাবে হয়, সেটা বড় আলোচনা, সেটা গেলাম না। তাদের কোনোভাবে টাকা তুমি আনো এইটা দেখানো হয়। একটা বছর যখন যায়, জুলাই থেকে শুরু করে জুন, সুতরাং শেষ দিকে এসে কত বেশি টাকা তারা আদায় করতে পারে সেই ধরনের বিল কিন্তু তারা করে, অতীতের অভিজ্ঞতাগুলো দেখতে। সুতরাং এখন সেই জুন মাসটাও সামনে ছিল এই দুর্যোগের মধ্যে। সুতরাং আমার বিবেচনায় যে এই যারা বিভিন্ন প্রতিষ্ঠান, তাদের মাথায় ওটি একটি কাজ করেছে যে আমরা কত দ্রুত এই জুন মাসের মধ্যে পুরো বছরে কত টাকা আমরা আনতে পারি, এটি একটি মাথায় তাদেরই প্রধানত ছিল বলে। এই বিষয়টা কি তাদের মাথায় ছিল না যে ধরুন সারা বাংলাদেশ এখন লকডাউন, সেই সময়টাতে মিল কলকারখানা বন্ধ, যেটা আমরা দেখতে পাচ্ছি। যে আসছি আমি দাদা সেই কথাই, কলকারখানা বন্ধ অথচ বিল আসছে, সেটি যে ধরা পড়বে এটা তো স্বাভাবিক না। আমি কিন্তু আচ্ছা, এই কথার আমার একটা উত্তর আছে, সেটা আমি বলি। তা আমি বলছি ওই যেটা আপনি বললেন যে কেন হতে পারে, এইটা তাদের একটা মাথায় ছিল, এইটা হচ্ছে প্রধান ব্যাপার। অন্য কোনোটা মাথায় ছিল না। অন্য কোনোটা বলতে কি আপনি ইতিমধ্যেই বলেছেন, আর আমার ব্যাখ্যা করা যায়, এটা যে জাতীয় দুর্যোগ, এটা যে সরকারই বলে দিয়েছে 3 মাস তোমরা বিল না দিলে এখানে আমরা কোনো সারচার্জ নেব না,
এবং এই কথা বলার মধ্যে দিয়ে আমাকে যদি বলেন, একটা বিবেকমান মানুষের ব্যাপার, যদি আমাদের এই লকডাউনের পরিমাণ বাস্তবতা বাড়ে তাহলে আমার সার্চারদের পরিমাণও বেড়ে যাবে সাধারণ, কিন্তু ওই জায়গায় তাদের নাই। আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমি এখানে মাননীয় মন্ত্রী থাকলে ওনার উপস্থিতিতে এটা বলা উচিত ছিল, কিন্তু অন রেকর্ড আছে, দেখবেন বিভিন্ন, আমি এই টেলিভিশন আলোচনা ওনার সাথে ওপেন হয়েছে, হাতেম ভাই ছিলেন, যদি আমার ভুল না হয়ে থাকে, দেখবেন উনি এটা, আমি ঠিক মনে করতে পারছি না, হয় অন ইয়ারে অথবা আমাদের মধ্যে বলছেন, যারে ভাই আমার প্রতি মাসে 4,000 কোটি টাকা লাগে, 3 মাসে 12,000 কোটি টাকা, টাকা তো আনতে হবে, নাহলে আমি চলবো কি? অ্যাটিটিউডটা দেখেন। আমি আর বলতে চাই না, তার মানে আমি বলতে চাচ্ছি যে মাথায় হচ্ছে এনিহাও টাকা আনতে হবে, টাকা আনতে হবে, কিন্তু হয় কি জানেন, লজিক্যালি। না আমি শেষ করি, আমি এই পয়েন্ট বলছি না, লজিকটা তার কাছে কোথায় জানেন, তাদের কাছে লজিকটা হচ্ছে, আমি কাগজে একটা বিল দেব, এই ধরনের বিলে লেখা থাকবে তুমি নির্দিষ্ট সময় দেওয়ার পরে তোমাকে সারচার্জ দিতে হবে, আর তারপরে যে কোনো সময় বিদ্যুতের বিল, মানে কি বলে, লাইন কাটা হতে পারে, এইটা কোনোদিন আর মৌকুফ হয় না, মানুষ খাক না খাক সেই বিলটা দিয়ে দেবে ওনাদের। এই জন্যই এইবারও তারা এই ধরনের ভুতুড়ে বিল করেছে। হ্যাঁ, আমি বিকেএমএর সহসভাপতি মোহাম্মদ হাতেমের কাছে একটু জানতে চাই, কলকারখানা বন্ধ, বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস বন্ধ, আমরাও এরকম দেখেছি যে পুরো অফিস বন্ধ, কিন্তু এমন বিল এসছে আগের 3 মাসের চাইতে বেশি। আপনি একটু আনমিউট হতে হবে মোহাম্মদ হাতেম, আনমিউট হয়ে তারপর যদি আনমিউট হব, হয়েছে? হ্যাঁ, এখন বলুন। শোনা যাচ্ছে, আচ্ছা। হ্যাঁ, ধন্যবাদ সুনন্দা। আমাদের কাছে এই ধরনের অনেক অভিযোগ আমাদের প্রতিষ্ঠানগুলি থেকে এসেছে, এবং আমরা যথারীতি এইগুলি আমাদের আঞ্চলিক যে কার্যালয়ের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাদেরকে অবহিত করেছি। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে ওনারা আমাদের অভিযোগগুলি পাওয়ার সাথে সাথে ওনারা এগুলি সংশোধন করেছে। তবে এখানে একটা যে জিনিসটার সমস্যা হয়, যে আপনারা জানেন যে ইউনিটের পরিমাণের উপরে বিলের সাইজটা কিন্তু বেড়ে যায়, ইউনিটের হারটা বেড়ে যায়, এই জায়গাগুলি কিন্তু অনেক জায়গাতে সমস্যা হয়েছিল। তো পরবর্তীতে ওনারা সংশোধন করে দিয়েছেন, এবং আমাদের বিশেষ করে আমার নারায়ণগঞ্জ অঞ্চলের আমার 3টা জোনে, আমার আশেপাশের 3টা অঞ্চলের 3জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনারা অত্যন্ত সফলতার সাথেই এই কাজটা করেছেন এবং আমাদের সহযোগিতা করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ যে আমাদের এই ধরনের ভুতুড়ে বিল বা অতিরিক্ত বিল যেগুলি হয়েছে, যেটা হয়েছে, যেমন আমাকে ইন্ডাস্ট্রিতে কি স্ল্যাব আছে? সরি, আমি আপনাকে ইন্টারাপ্ট করলাম, ইন্ডাস্ট্রিতে তো স্ল্যাব নাই, পিক নন পিক আছে। না, আমি আমাদের ছোট ছোট ইউনিট কিছু আছে যেগুলির মধ্যে ছোট ইয়ে থাকে, মানে যে ক্ষুদ্র মাঝারি, না কমার্শিয়াল, হ্যাঁ। তো এই জায়গাগুলিতে এই ধরনের সমস্যাগুলি যেগুলি হয়েছে ওনারা এগুলি সংশোধন করেছেন। এবং আরেকটা যেটা হয়েছে, যেটা প্রিন্স ভাই বললেন, যে লাস্ট একটা প্রোগ্রামে মাননীয় মন্ত্রী মহোদয় ছিলেন, সেখানে আমি কিন্তু এই আলোচনাগুলো নিয়ে আসছিলাম, এবং তিনি বলেছিলেন যে মার্চের আগেও তো আপনাদের বিল বকে আছে, এই বিলগুলি আপনারা পরিশোধ করেন। তো আমরা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির মালিক সবাইকে বলেছি যে আপনারা মার্চের আগের বিল পরিশোধ করেন, এবং যেটা মাননীয় মন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে মার্চের পরের গুলি থেকে সারচার্জ বা জরিমানাটা মওকুফ করে দিবেন। যদিও এটা এখনো মওকুফ করা হয়নি, তারপরও বিদ্যুৎ বিভাগ বা আমাদের সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারগণ ওনারা কিন্তু এই সারচার্জ ছাড়া বা জরিমানা ছাড়া বিদ্যুৎ বিলগুলি নিয়েছেন। এবং আমার পাশে তিনটা আঞ্চলিক যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন, আমার ইঞ্জিনিয়ার আনিস সাহেব আছেন, ফতুল্লাহ অঞ্চলে আছেন মঈনুদ্দিন সাহেব, শীতলক্ষ্যা অঞ্চলে রুহুল আমিন ফকির সাহেব, এই জায়গাগুলিতে ওনারা কিন্তু সাকসেসফুলি একদিকে কালেকশনও করেছেন, আবার আমাদের যারা শিল্প মালিক তাদেরকে সহযোগিতা করেছেন। ওনারা আসলে ওনাদের, আমি আসছি মমতা হাতেম আপনার কাছে আসছি, আমি একটু মোল্লা আমজাদ, একটা জিনিস আমরা শুনলাম মাননীয় মন্ত্রী সেদিন কোন একটি অনুষ্ঠানে বলছিলেন যে এর পিছনে একটা মানে উদ্দেশ্যমূলক একটা ইয়ে থাকতে পারে, মানে কোনো না কোনো মহলের একটি চক্রান্ত থাকতে পারে যে সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলার জন্য। আপনার কি মনে হয়? আপনি তো দীর্ঘদিন এই বিষয়গুলো দেখছেন। মোল্লা আমজাদ হোসেন। ধন্যবাদ শ্যামল, ধন্যবাদ দর্শক শ্রোতাদের। আসলে আমি এটা মনে করি না এই কারণে যে এই বিষয়টা যখন এই করোনা কালে বিলগুলোর এই সারচার্জ ছাড়া, মানে জরিমানা ছাড়া পরিশোধের জন্য প্রথম ঘোষণা হলো, আমি এটার বিরোধিতা করেছিলাম তখন।
কিন্তু তখন বলা হয়েছিল যে প্রতি মাসের বিল ভিন্ন ভিন্ন ভাবে দেয়া হবে এবং এই বিলগুলো পরিশোধের জন্য ভিন্ন ভিন্ন সময় দেয়া হবে। কিন্তু এন্ড অফ দ্য ডেতে দেখা গেল 3টা মাসের বিল একসাথে দেয়া হলো এবং এইটা যে প্রক্রিয়া, সেটা কি যৌক্তিক হয়েছে যে প্রক্রিয়া করা হয়েছে? আমি বলি বিলটা যে প্রক্রিয়ায় করতে বলা হয়েছিল সেটা হচ্ছে আগের বছরের এই মাসগুলোর যে বিল এটাকে ফলো করা যেতে পারতো, এটা একটা স্ট্যান্ডার্ড, অথবা আগের 3 মাসের যে বিল গ্রাহকদের হয়েছে সেটাকে ফলো করা যেতে পারতো। কিন্তু আমাদের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো এতই উন্নাসিক, সেদিন ডিপিডিসির একটা অনলাইন টকশোতে ছিল, তার যে পরিচালক এটার দায়িত্বে সে নিজেই জানে না যে আসলে কি হয়েছে। আমি মনে করি না যে এটা কোনো সাবোটাজ হয়েছে, কিন্তু বিতরণ কোম্পানিগুলোর বিলিং এর সাথে কিন্তু আমার একটা জানার আগ্রহ মোল্লা আমজাদ, সেটি হচ্ছে যদি 3 মাস একটি অফিস বন্ধ থাকে তাহলে সেই 3 মাসের বিল করার জন্য এর আগের 3 মাসের গড় করতে হবে, এটা কি করে সম্ভব? আমার তো অফিস বন্ধ 3 মাসের না, যেটা হচ্ছে নরমালি কোনো কারণে যদি মিটার রিডিং না নিতে পারে, কারণ অনেক বাসায় আপনি মিটার রিডিং নিতে পারছেন না, এর দায় গ্রাহকের ঘাড়ে বর্তাবে কেন? গ্রাহকদের গ্রাহক কেন গড়ে বিল দিতে হবে? সে তো বিলই করে না। মানে বিষয়টাকে আপনাকেও বুঝতে হবে যে যেটা হচ্ছে আমি যখন মিটার রিডিং নিতে পারবো না তখন নরমাল প্র্যাকটিস আমি 2019 সালের মার্চের মিটার রিডিংটা আপনার ফলো করব না, কিন্তু এটার পিছনে যদি আমার অফিস বন্ধ থাকে, আমার যদি ওই মিটার না ওঠে তাহলে আপনি কিভাবে নেবেন? তো বন্ধ ছিল না। আচ্ছা গেল। আর এটা আমি বলছি আবাসিক বিল নিয়ে। আচ্ছা, কমার্শিয়াল বিলের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটতে পারে, কমার্শিয়াল অফিস পুরোটা বন্ধ আছে, সেখানেও তারা এরকম বিল করেছে। ওই যে আমি যে কথাটা বললাম যে বিদ্যুৎ খাতের যে স্টাফগুলো রাজস্ব বিলিং এর সাথে জড়িত, এরা আসলে অদক্ষতার একটা চূড়ান্ত পর্যায়ে, মানে মেল ইন্টেনশন থেকে তারা করেছে এটা না, তাদের এই অদক্ষতার কারণে তাদের চাকরিচ্যুতি হওয়া দরকার অথবা ডিমোশন হওয়া দরকার। তার কারণ তার মাথায় এটা কাজই করেনি যে একটা কমার্শিয়াল অফিস চালু নাই বা একটা ইন্ডাস্ট্রি এই সময় চালু নাই, সে গড়ে বিল করে দিয়েছে আগের ইয়ে দেখে। আচ্ছা, তারপরে তারা একটা কমন কথা বলছে যে 3 মাসের টোটাল মিটার রিডিং কে 3 ভাগ করে বিল করে দেয়া হয়েছে। এটাও সত্য না, এটাও সত্য না। তার কারণ এটা যা ইচ্ছে তাই করেছে তারা। তার কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে বলে রাখছি যে বিদ্যুৎ খাতের কর্মীরা দক্ষ হয়েছে, বিদ্যুৎ খাতের কর্মীরা আগের চেয়ে সাবমার্সিভ হয়েছে। যে কোনো কমপ্লেন, হাতেম ভাই যেটা বললেন, কমপ্লেন নিয়ে গেলে তারা সমাধান করে দিচ্ছে, কিন্তু তারা এতটাই বেশি অযোগ্য এবং মূর্খ যে এই ক্রাইসিসটা ম্যানেজ করে যেটা করা সম্ভব ছিল সেটিতে আসেনি। আমি আসছি মোল্লা আমজাদ আপনার কাছে, আমি একটু শাহনাজ বেগমের কাছে যেতে চাই। হ্যাঁ, আমি আর একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে বিদ্যুৎ খাতের 4000 কোটি টাকা যে প্রতি মাসে আর এরকম 4000-4500 কোটি টাকা যে রেভিনিউ আসছে, এটা কিন্তু বিদ্যুৎ খাতের জন্য খুব জরুরি। জরুরি এই কারণে যে বিদ্যুৎ খাত চেইন এফেক্ট হিসেবে অন্য পেমেন্ট গুলো করতে হয়। গভর্নমেন্ট যদি ভোক্তাদের অন্যান্য দেশের মতন ইউটিলিটি বিলে সাবসিডি দিতে চায় বা রেয়াত দিতে চায়, তাহলে গভর্নমেন্টের এখানে ভর্তুকি দিতে হবে পাওয়ার সেক্টরকে, না হলে পাওয়ার সেক্টর সাস্টেন করবে কিভাবে? আমি আসছি মোল্লা আমজাদ আপনার কাছে, আমি শাহনাজ বেগম কাছে যাব। শাহনাজ বেগম আপনার কাছে যাওয়ার আগে আমাদের সাথে একজন টেলিফোনে সংযুক্ত আছেন, আমরা একটু টেলিফোনটা নিয়ে শাহনাজ বেগম আপনার কাছে আসছি। কে আছেন আমাদের সাথে সংযুক্ত? আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবরানি। হ্যাঁ, আমি মোহাম্মদ আবরানি সাভার থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার প্রশ্ন হলো, আমাদের বিদ্যুৎ খাতে এত অনিয়ম, আমাদের নৌপথে এত লোক মারছে সেখানে অনিয়ম, আমাদের সড়ক পথে অনিয়ম, আমাদের সর্বত্রই অনিয়ম, তাহলে আমরা যারা দেশটাকে চালাচ্ছে 50 বছর তারা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে? সেই কি তলাবিহীন ঝুড়ি? সেই তলাবিহীন ঝুড়ি বানাচ্ছে? এইটা আমি একটু জানতে চাই বিশ্লেষকদের কাছে, একটু বলবেন দয়া করে। ধন্যবাদ। আমরা নিশ্চয়ই এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে বাংলাদেশ এখন আর তলাবিহীন জুড়ি নয়, বাংলাদেশের অগ্রগতি অনেক, এবং সেই অগ্রগতি সত্ত্বেও আমাদের নানা রকম সংকট আছে, এগুলো আমরা মোকাবেলা করতে চাই। নিশ্চয়ই আমাদের যারা আছেন অতিথিরা তারা জবাব দেবেন। শাহনাজ বেগম আপনার কাছে একটু জানতে চাই, প্রথমে আপনি একটু আনমিউট হয়ে নেন। প্রথমে যে এই যে প্রশ্নটি উঠে আসছে যে এই যে বিদ্যুৎ খাতের অদক্ষ
কর্মচারীর পিছনেই এটি আসলে, যেটি মোল্লা আমজাদ বলছিলেন, আপনি কি একমত কিনা এটা? না, এর পিছনে আরো কিছু আছে কখন? ধন্যবাদ আপনাকে। আমি আসলে মোল্লা আমজাদের সঙ্গে একমত না। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই যে কোভিড সিচুয়েশনটা যে বাংলাদেশ অতিক্রম করছে, এটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই ভিন্নতর একটা প্রেক্ষাপট এবং প্রেক্ষিত। এখানে বিদ্যুতের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা সকলেই জানেন যে আমাদের বিলগুলো স্ল্যাব দিয়ে হয়, অর্থাৎ আপনি 0 থেকে 50, 50 থেকে 75, 100 কিংবা 100 থেকে 300 এভাবে ভাগ করা হয়েছে। এই ভাগগুলোর মধ্যে এবার যেটা হয়েছে, সরকারের দিক থেকে কিন্তু লকডাউনের সঙ্গে সঙ্গে ঘোষণা ছিল যে এখন থেকে আপনাদের জুন মাস পর্যন্ত কোনো বিলের সারচার্জ আসবে না এবং আপনাদেরকে কোনো বাড়তি টাকা গুনতে হবে না, প্লাস আপনাদের লাইন কাটা যাবে না। এই ঘোষণাটি ছিল খুবই সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু যখন বিল আসতে শুরু করলো তখন দেখা গেল যে 3টা স্ল্যাবকে একসঙ্গে মিলিয়ে বিলটা হয়েছে। বিদ্যুৎ বিভাগের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের কাছে যে ডাইরেক্টিভসটা গিয়েছিল, সেই ডাইরেক্টিভস এর কোনো কপি একজন সাংবাদিক হিসেবে আমি কিন্তু পাইনি। আমি অনেক খুঁজেছি, আমি মাঠে কাজ করি, আমি দেখেছি ডিপিডিসি বলেন, ডেস্কো বলেন, নেস্কো বলেন, আরইবি বলেন, কি নির্দেশনায়, কোন নির্দেশনায় তাহলে এটি ঘটলো? এই নির্দেশনা না, আমি এটাই বলতে চাচ্ছি আপনাকে যে এই নির্দেশনাটি সরকারের প্রধান ব্যক্তি বলতে আমাদের মাননীয় প্রতিমন্ত্রীকে এই মুহূর্তে বলবো, কারণ এই মন্ত্রণালয়ের দায়িত্বে মাননীয় প্রধানমন্ত্রী। উনি পরিষ্কারভাবে বলেছিলেন যে এই বিষয়গুলো ঘটবে না। জনগণ সেটাতে আস্থা রেখেই বিলগুলো তারা দেননি এবং বসেছিলেন, কারণ যাবার মতো পরিবেশ ছিল না। সেই জায়গাটিতে যখন আমি দেখলাম যে আমার সবগুলো স্ল্যাব এক হয়ে গেছে, কিংবা আমার বিল 300 গুণ বেড়ে গেছে, কিংবা 3 গুণ বেড়ে গেছে, সেটা দেখে যখন সকলে মাথায় হাত পড়লো, তখন সরকারের কাছে খবর পৌঁছালো, কিংবা আমরা লিখলাম যে ভুতুরে বিল। আসলে এটা ভুতুরে না, এটি আসলে অতিরিক্ত বিল। এটা আসলে ইনফ্লেটেড, আসলে ভুতুরে বিল না, এটা অতিরিক্ত বিল করা হচ্ছে। কি বলছেন আপনি? এটা কোনো ভুতুরে বিল নয়। এই জায়গাটিকে যখন অ্যাড্রেস করার জন্য সরকারকে আরো একবার চাপ তৈরি করা হয়, মিডিয়া কিন্তু এই কাজটি করেছে, প্রথম থেকেই লিখেছে। আমি সহ আরো 2-4 জন সাংবাদিক এগুলো লিখেছেন। লেখার প্রেক্ষাপটে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় প্রেস কনফারেন্সও আমাদেরকে, ভিডিও প্রেস কনফারেন্সে আশ্বস্ত করেছিলেন যে এগুলো ঘটবে না, এবং জনতার উদ্দেশ্যে একটা মেসেজ ছিল যে আপনাদের 30 তারিখের পরে লাইন কাটা যাবে। খুবই দুঃখজনক ভাবে আমরা দেখলাম গত সপ্তাহ পর্যন্ত এগুলোর কোনো এক্সিকিউটিভ অর্ডার মিনিস্ট্রি থেকে সংশ্লিষ্ট সংস্থাগুলোতে যায়নি। সুতরাং ঢালাও ভাবে কর্মকর্তা কর্মচারীদেরকে কিছু বলবার আগে আমি আমার জায়গা থেকে এই তথ্যটা দিতে চাই যে আসলে আসলে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি ঘটেছে একজন মানুষও মিটার রিডিং এ যাননি। আমি আমার বাসায় বিদ্যুৎ ব্যবহার করিনি, বিল এসছে, এবং যেটি হচ্ছে সব থেকে দুঃখজনক, সবগুলো স্ল্যাবকে এক করে যোগ করে দেওয়া হয়েছে। এই যোগটি যারা করেন, তাদেরকে যারা মনিটর করে, সবাই সবার জায়গায় পর্যাপ্ত ভূমিকা যদি রাখতেন, কিংবা মন্ত্রণালয়ের ওই নির্দেশটা সরাসরি চলে যেত যে আমাদেরকে কি কি করতে হবে, তাহলে কিন্তু এটা ঘটতো না। আজকে টাস্ক ফোর্স হয়েছে সংসদে মাননীয় মন্ত্রী বলেছেন 6টি কারণ তিনি নির্ধারণ করেছেন। এই সবগুলো বিষয়ে জনগণ, যেটি আপনাকে ফোনে পেলেন, জনগণ কিন্তু এভাবেই ব্যাখ্যা করবে, কারণ জনগণের কাছে এই মেসেজ গুলো যাবার আগে মধ্যবর্তী জায়গা থেকে মেসেজ যখন স্টপ করে দেওয়া হয়, তখন জনগণ সাফার করে এবং সরকারের কোনো ভালো কাজ জনগণের কাছে পৌঁছে না। এটি হচ্ছে বাস্তবতা। আর এই আপনার কাছে আমি সমাজভাবে আপনার কাছে আসছি। আমি একটু চট্টগ্রামে যাবো শহীদুল ইসলামের, তবে যাওয়ার আগে আরেকটি টেলিফোন আছে, আমরা ফোনটা নিয়ে শহীদুল ইসলাম আপনার কাছে যাবো। কে আছেন আমাদের সাথে যুক্ত? আপনার নাম বলে পরিচয় বলে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে করোনা কালে বলা হচ্ছে, করোনা কালে বাসায় না গিয়ে মিটার না দেখে বিল দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে বিল বেশি আছে। কিন্তু আমার প্রশ্নটা হলো বেশি না হয়ে কম হলো না কেন? আচ্ছা, ঠিক আছে, ওকে, এটা নিশ্চয়ই জবাব দিবেন। আমি আসছি শহীদুল ইসলাম, আপনার কাছে জানতে, আপনারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান চালান, আপনাদের অভিজ্ঞতাটা কি? ধন্যবাদ শ্যামলদা। আমি প্রথমে বলবো যে আসলে যে এটা নিয়ে ভুতুরে বিল এবং জনদুর্ভোগ, এটা আসলে এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে খুবই একটা মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
আমি আমার সেক্টর থেকে বলবো বা আমার ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের যারা আছেন তাদের সাইড থেকে বলবো, যেভাবে আপনারা আলোচনা করছেন বা আলোচক বৃন্দরা কথা বলছেন, যেভাবে ঢালাওভাবে বলা হচ্ছে যে আসলে সবগুলোই ভুতুড়ে বিল, আমি বলতে পারবো না যে এটা 100% ভুতুড়ে বিল হচ্ছে কিনা বা গড় বিল হচ্ছে কিনা। আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমার ইন্ডাস্ট্রির মধ্যে আমার অ্যাসোসিয়েশনের মধ্যে আমরা অভিযোগ পেয়েছি এখানে কারো কারো বিল রিডিং করতে গিয়েছে রিডাররা, আবার কারো কারো ক্ষেত্রে যায়নি। এমনকি আমার ফ্যাক্টরিতে, আমার কয়েকটা ফ্যাক্টরির মধ্যে আমার 2টা ফ্যাক্টরিতে গিয়েছে, একটা ফ্যাক্টরিতে যায়নি এবং গড়বিল হয়েছে। আবার আমার বাসাতেও, আমার রেসিডেন্সিয়াল বাসাতেও দেখা গেছে গড়বিল হয়েছে। তো আমি বলবো না যে 100% গড়বিল হয়েছে। তারপরেও হয়তোবা এই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে বিদ্যুৎ অফিস থেকে হয়তোবা তারা মিটার রিডার এখানে দুটো জিনিস শহীদুল ইসলাম সাহেব উঠে এসছে। এখানে মোল্লা আমজাদ বলছিলেন যে কর্মচারীদের একেবারে চরম গাফেলতি, তাদের ব্যর্থতা, তাদের এই কারণে হয়েছে, অথবা সরকারের দিক থেকে একটি বক্তব্য আমরা পাচ্ছি যে কোনো একটা মহল স্যাবোটাজ করার জন্য এটা করেছে। আপনার কি অভিমত? সেটা সরকারি মহলে যদি বলতে পারে, তবে আমি একদম নিরপেক্ষ হিসেবে বলতে পারি যে আমার ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য বা আমাদের দেশের ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে প্রমাণ দিয়েছেন যে এই সেক্টরকে, ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সাধারণভাবে মনে করি যে হ্যাঁ, এই করোনা সিচুয়েশনের জন্য আমাদের গড়বিল না হইয়ে, আরেকজন আলোচক বলেছেন যে কম হইতে পারতো, কম হয়নি কেন, আমি সেটাই বলবো। তবে আমি স্যাবোটাজের ব্যাপারে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আমি মোহাম্মদ হোসেন আপনার কাছে। শ্যামলদা, হ্যাঁ হ্যাঁ বলুন। হোসেন ভাইয়ের কাছে যাওয়ার আগে আমার এখানে একটা প্রশ্ন হোসেন ভাই যদি উত্তর দেন, সেটা হলো যে কোভিড এর কারণে আমাদের যে এপ্রিল মে মাসের বিলগুলি দেওয়া থেকে সরকার আমাদেরকে রহিত করেছিলেন যে ঠিক আছে এই সিচুয়েশনে বিল না দিলেও আমাদেরকে সমস্যা হবে না, কিন্তু একসাথে এসে যখন জুন মাসে আমাদেরকে 3 মাসের বিল দেওয়ার জন্য প্রেসার দেওয়া হলো, তখন এটা কি ওই যে আগে না দেওয়ার জন্য যে সুবিধাটা দিয়েছিল এর চেয়ে কয়েক গুণ বেশি অসুবিধা তৈরি হলো না? কারণ একসাথে আমাকে যখন 3 মাসের বিল বা 4 মাসের বিল দেওয়ার জন্য প্রেসারাইজ করা হইলো, এটা কিন্তু আমাদের জন্য আরো একটু বড় অসুবিধার কারণ। এই পুরো বিষয়টা নিয়েই নিশ্চয়ই মোহাম্মদ হোসেন সাহেব বলেন। মোহাম্মদ হোসেন সাহেব, আপনি যদি একটু আনমিউট হয়ে নেন প্রথমে। আমি মোহাম্মদ হোসেন সাহেব আপনাকে বড় করে শুনতে হবে, ওই জন্য আমি একটা বিরতি নিয়ে এসে একটু দীর্ঘ সময় নিয়ে, আপনার অনেকগুলো প্রশ্ন আছে এখানে অনেকের, সেগুলো নিশ্চয়ই হয়তো শুনতে হবে। আমি যাচ্ছি একটি বিরতি, দর্শক গণতন্ত্রের সংলাপের নিচে ছোট একটা বিরতি থেকে ফিরে আমরা এই আলোচনা করছি। আশা করি ফিরে এসে আপনাদের সবাইকে পাবো। সুপ্রিয় দর্শক, আপনাদের আবার স্বাগত আছে গণতন্ত্রের সংলাপে। আপনাদের সঙ্গে আছে শামীম দত্ত। আমরা আলোচনা করছিলাম ভূতুড়ে বিদ্যুৎ বিল এবং জনভোগান্তি নিয়ে। আমি মোহাম্মদ হোসেন আপনার কাছে আসছিলাম যে এই অনেকগুলো আলোচনা উঠে এসছে এবং সেখানে নানা রকম মন্তব্য আছে। আমি আশা করি আপনি আপনার বক্তব্য দিয়ে শুরু করবেন। আমি নির্দিষ্ট কোনো বিষয় আপনার জন্য দিতে চাই। ধন্যবাদ দাদা। আপনি যথার্থই বলছেন যে আমরা 5-5 জন আলোচকের কথা শুনলাম এবং প্রত্যেকেই যার যার অবস্থানে অত্যন্ত স্বনামধন্য, কিন্তু এক জায়গায় সবাই করছে আমাদের কাছে একসাথে হলো সবাই আমাদের গ্রাহক, বিদ্যুৎ গ্রাহক। এই জন্য তাদের প্রতি সবসময় আমাদের সেই শ্রদ্ধাবোধ আছে এবং তাদের যে কোনো মতামতকে আমরা গুরুত্ব সহকারে দেখি এবং আমরা মনে করি সবগুলো কথাই আমাদের জন্য অবশ্যই প্রণিধানযোগ্য। সেই আলোকে আমি আমার জবাবগুলো এভাবে দিব। আমি প্রথমেই আমাদের শ্রদ্ধাভাজন প্রিন্স ভাই আমাদের মন্ত্রী মহোদয় রেফারেন্স দিয়ে যে কথাটা বললেন, যদি উনি বলেছেন মন্ত্রী মহোদয় কোনো একটা সবাই বলেছেন যে টাকা উঠাতে হবে, সেই জন্য জেনতেন ভাবে টাকা উঠানোর এরকম একটা ইমপ্রেশন, যেটা আমার মনে হয় 4,000 কোটি টাকা লাগবে এটা বলছেন। হ্যাঁ রাইট, এটা কখনোই আমার মনে হয় সঠিক নয়। হ্যাঁ, টাকা তো আমাদের লাগবে, সেই টাকা উঠানোর জন্য হয়তো উনি যেটা হাতেম ভাই বলছিলেন যে আমাদের যেহেতু এই ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু বেসিক্যালি মার্চ মাসে যখন 26 তারিখে সাধারণ ছুটি ঘোষিত হয়, ফেব্রুয়ারি মাসের বিলটা গুলো মার্চে আসার কথা। উনি হয়তো সেই রেফারেন্স হয়তো বলেছেন যে গ্রাহকদের কাছে আমাদের যে
বকেয়া বিলগুলো আছে সেগুলো তো আলটিমেটলি আমাদেরকে না পেলে তো আমাদেরকে আলটিমেটলি এই বিদ্যুতের তো উৎপাদন খরচ আপনি জানেন যে এই যে গ্রাহকদেরকে শুধু টাকা উঠে আমরা তা নয়, গ্রাহকদের জন্য কিন্তু আমাদেরকে প্রতি বছরে 8,000 কোটি টাকা সরকার ভর্তুকি দেয় এবং গ্রাহকদের সামর্থ্যের কথা চিন্তা করে যে 1 কোটি লাইফলাইন গ্রাহক আছে যারা প্রায় মোহাম্মদ হোসেন, এই নিয়ে নানা বিতর্ক আছে, বসিয়ে বসিয়ে অনেক কোম্পানিকে টাকা দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ হতো। না যেমন এটাও কিন্তু এই আলোচনাটি হয়তো অনেক বড় আলোচনা। আমি আলোচনা যাবো না, এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং, কারণ বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক মূল্যায়নটি এরকম যে এই দেশে প্রয়োজনের চাইতে অনেক বেশি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে অন্য উদ্দেশ্য নিয়ে। এখন শুনেন, আন্তর্জাতিক কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ আছে এবং আমরা যখন তাদের কথাবার্তা শুনি তখন মনে হয় যে ওনারা সব বিশেষজ্ঞ। তো সেটা হয় কি, এখন একটা কেউ যদি একটা সাইনবোর্ড নিয়ে আন্তর্জাতিক ইয়ে দেন, ফ্লেভার দেন, আমার এই বিষয়ে বলার কিছু না, ওটা বলতে গেলে আবার একটা সাবজেক্টে চলে যাবো। আমি বাংলাদেশের কথা বলছি না, অনেক আন্তর্জাতিক আমি বলছি আন্তর্জাতিক, হ্যাঁ, যে আপনি যে রিপোর্টটা রেফারেন্স দিয়েছেন সেটাও কিন্তু ওইরকম, আমরা কিন্তু ওটা দিয়েছি, রিজনটা দিয়েছি, আমরা ওই রিপোর্টটার রিজনটা দিয়েছি, আপনার যদি সুযোগ হয় আপনি দেখে নেবেন, সেখানে কিন্তু আমাদের ক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এক্সপ্রেশন আছে যে কোথায় কতটুকু সাপ্লাই বিদ্যুৎ আমাদের এবং সেটা কেন এবং সেটা প্রয়োজনীয়তাটা কি এবং আন্তর্জাতিক ইয়ের সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমাদেরটা কতটুকু যৌক্তিক সেটা আমরা বলেছি। আমি সেই বিতর্ক না গিয়ে আমি একটু বলবো যে আমাদের এই যে আজকে যে আলোচনাগুলো হলো এটার কিন্তু যদিও মনে হচ্ছে যেন আমরা এই করোনাকালীন সময়ে সাবজেক্ট লাইন থেকে বের হয়ে একটা আলোচনা করছি, কিন্তু আজকের এই আলোচনার সূত্রপাতটাও কিন্তু করোনার কারণে। যে কথাটা শুরুতে আলোচনা হয়েছে যে দেখেন যে আমরা যখন করোনা সেই 8ই মার্চ যখন প্রথম আমাদের দেশে করোনা চিহ্নিত হয় এবং তার প্রেক্ষিতে 26শে মার্চ থেকে যখন সাধারণ ছুটি ঘোষিত হয় এবং আমরা 25 তারিখে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সহ বসেছিলাম গ্রাহকদের বিড়ম্বনা কিভাবে আমরা কমাতে পারি। উদ্দেশ্য ছিল সেটা যে এই যে করোনাকালীন সময়ে সাধারণ ছুটি, গ্রাহক তার বিদ্যুৎ বিল দিতে গেলে সেখানে একটা বিড়ম্বনা হবে, ব্যাংকগুলো সীমিত পর্যায়ে কাজ করছিল, সুতরাং তাদেরকে কিভাবে কমফোর্ট দেওয়া যায় সেই কারণে সিদ্ধান্ত হয়েছিল যে গ্রাহক যদি বিদ্যুৎ বিল দিতে নাও পারে তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে না এবং বিলম্ব মাসুল যেটা সেটাও আরোপিত হবে। সো এটা এর অর্থ আবার হাতেম ভাই যেটা বললেন যে আমি সবকিছু কম্বাইন করে বলি, আমি সিরিয়ালি না গিয়ে যে না আপনারা বলছেন যে আমাদেরকে বিদ্যুৎ বিল না দিলেও চলবে, এর অর্থ এ নয় যে আপনি আপনার নিজের সামর্থ্যের দিকটা আপনি দেখবেন না, আপনি কি 5 মাস একত্র করে দিবেন না ঠিক আছে এই মাসে পারেন না 2 মাস পরে আপনার বিলটা দিবেন, এই চয়েসটা কিন্তু আপনার, কিন্তু আলটিমেটলি তো আপনাকে যখন বিদ্যুৎ খরচ করেন আপনি দিবেন। আমরা শুধু আপনাকে এই ফ্লেক্সিবিলিটি দিয়েছি যে আপনি যদি ফেব্রুয়ারি মাসের বিলটা যদি মার্চে দিতে নাও পারেন, ফ্লেক্সিবিলিটি দিতে গিয়ে এই যে গড় বিলটা আপনারা করলেন, আমি আসছি শাওনদা, ওটাতে আমি আসছি, সেটা কি সঠিক হয়েছে কিনা? না আমি আসছি সেটা আসছি। হাতাম ভাই যেটা বললেন যে আমাদের তাহলে যে সুবিধা দিচ্ছেন সেটা আমরা প্রত্যাহার করেছি কিনা, বিষয়টা তা তো নয়। আমি আপনার ইয়েটা ওয়াইডেন করে দিলাম, আপনার বিদ্যুৎ বিল পেমেন্ট করার যে সুযোগটাকে ওয়াইডেন করে দিলাম এবং উইদাউট এনি ট্যাক্সিং আপনি সেটা অ্যাভেল করার দায়িত্বটা কিন্তু আপনার সুযোগটা আপনি দিবেন, সেটা আপনি কিভাবে দিবেন সেটা আপনার বিষয়। এখন হোসেন ভাই একটা আমার এই জায়গাতে একটু হাতাম ভাই আমি আপনারা তো, কারণ আমি কিন্তু সব পাত্রটা খুব ঠান্ডা মাথায় শুনছি, আমাকে একটু সুযোগ দিলে ইন্ট্রোডাক্টরি স্পিচ আমি সব বললে এরপরে আমরা ক্রস করতে পারবো। এখন যেটা শ্যামলদা বললেন যে হ্যাঁ আমরা এই সিদ্ধান্তের বাইরেও আপনারা জানেন যে আমরা আরেকটাও করেছিলাম যে ইভেন প্রিপেড মিটারের যেসব গ্রাহকদের আছে তারা জানেন যে তাদের যখন মিটারের ব্যালেন্স শেষ হয়ে যায় দেন কিন্তু বিদ্যুৎ কিন্তু হয়ে যায়, ডিসরাপশন হয়ে যায়। আমরা সেগুলো কিন্তু ফ্রেন্ডলি আমার একটা সুযোগ ছিল যে ছুটির দিনে যদি কারো যদি ব্যালেন্স ঘুরিয়ে যায় সে ওয়ার্কিং ডে পর্যন্ত সে সময় পর্যন্ত এটাকে আমরা ওপেন করে দিয়েছি যেন কোনো প্রিপেড গ্রাহকও যেন কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ থেকে তারা বঞ্চিত না হয়। এখন সেটা করতে গিয়ে থার্ড যেটা ছিল যে এই করোনার কালে যদি আমার গ্রাহকের কাছে বিদ্যুৎ কর্মী যায় যেমনি করে গ্রাহকের সাথে বিষয় আছে বিদ্যুৎ কর্মীদের আছে, সেই জন্য আমরা বলেছিলাম যে ঠিক আছে যে আপনারা গড় বিলটা
বিগত বছরের একই মাসের গড় দেখে অথবা এবছরের বিগত 3 মাসের বিল দেখে আমরা গড় বিচার করি। বিড়ম্বনাটা সেখানে হয়েছে যে সেই সম্ভাব্য কারণ বলতে গিয়ে যেমন এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছেন, আমরা বলছি যে সম্ভাব্য কারণ 3-4টা হতে পারে। একটা কারণ হতে পারে যে সেটা হলো যে যাদেরকে এই দায়িত্ব আছে ফিল্ড লেভেলে, সে মিটার রিডার হোক, আমার সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী দপ্তর হোক, তাদের এই যে মেটিকুলাসলি তারা যে কাজটা করার কথা তারা সেটা করতে পারেন না। এটা করতে পারেন না দুটো কারণ, একটা হলো অনেকটাই অবহেলাজনিত কারণ। কিরকম যে আমি এখানে বসে সব ইন্ডাস্ট্রি, যেহেতু আমি যাই নাই, ইন্ডাস্ট্রি খোলা না বন্ধ আমি দেখি নাই, আমি বসে একটা গড়বিল করে দিলাম, কিন্তু 3 মাস ইন্ডাস্ট্রিটা বন্ধ ছিল। এটা হলো একেবারে নিতান্তই অবহেলাজনিত কারণ। আরেকটা হলো যে না, আমি কিছুটা যে বিভিন্ন ধরনের যে আপনারা অতীত জানেন যে এই যে ভূতর বিলের কনসেপ্টটা কিন্তু আজকে না, বরং এগুলি প্রচুর হতো যখন আমরা পুরাটাই মিটার রিডারদের উপর জিম্মে ছিলাম। মিটার রিডাররা এই কাজগুলি করতেন, ইভেন গ্রাহক কোনো দুর্ভাগ্যজনক কোনো গ্রাহকের যোগসাযোগী করতেন। আপনার বাড়ির বিদ্যুৎ বিল কমিয়ে দিয়ে আমার বাড়ির বিদ্যুৎ বিল বাড়িয়ে দিল, এরকম অনেক ঘটতো। এই ভূতর বিলের এই যে কারসাজিগুলো সেটার কারণে হয়তো করতে পারে। থার্ড যেটা হতে পারে না, ইন্টেনশনালি করতে পারে। ইন্টেনশনাল দুটো কারণ হতে পারে। একটা হলো যে আমি ঠিক আছে, আমি আমার এই অফিসের মধ্যে আমি বিভিন্ন ভাবে আপনার টুইস্ট করে বিলের হেরফের করেছি, এখন এই সুযোগে আমি ওগুলোকে কভার করে নিতে পারি। আরেকটা হলো যে সত্যিকার অর্থে যে আমরা উড়িয়ে দেই না, কারণ অতীতে তো হয়েছে। আমরা জানি যে প্রিন্স ভাই এটাকে কিভাবে দেখবেন, আমরা জাস্ট অফ এয়ার আলাপ করতেছিলাম। সরকারের তো আসলে বিগত 10 বছরে বিদ্যুৎ খাতের ঈর্ষণীয় সাফল্য। এই সাফল্য কিন্তু আমার ভালো লাগলেও অনেকে কিন্তু ভালো লাগবে না, কারো কারো ভালো লাগে না। মানে আপনিও আশঙ্কা করছেন কোনো না কোনো মহলে সাবোটাজ থাকতে পারে? অবশ্যই সেরকম। আমরা এই সম্ভব যতক্ষণ আমরা তদন্ত শেষ না করবো এই সম্ভাবনাটা কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না। তো এই সম্ভাব্য 3টা কারণ নিয়ে আমরা যখন গ্রাহকদের কাছ থেকে এই ফিডব্যাক আমরা পেলাম, এটা কিন্তু আমরা সিরিয়াসলি এটাকে নিয়ে আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর সভাপতিত্বে আমরা মিটিং করলাম, করে যে শুধু একটা টাস্ক ফোর্স গঠন নয় তা না, আমাদের সকল বিদ্যুৎ সংস্থা প্রধানরা তারা মেসেজের মাধ্যমে, তারপরে ফেসবুকের মাধ্যমে, তারপরে এই যে আপনার এখন যে জুম মিটিং করতেছে এরকম অনলাইন মিটিং এর মাধ্যমে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। এবং আমরা সেই বিলগুলো আমি আজকে আপনাকে জাস্ট এই প্রথম জানাচ্ছি, এর আগে কারণ আমরা এটা নিয়ে যেহেতু কাজ করতেছি, আমরা এই জন্য যে প্রায় 46,000 or 64,000 এরকম মোট যে কমপ্লেন্টটা আমরা পেয়েছি, 56,406 কমপ্লেন্ট। এই কমপ্লেন্ট গুলো কিন্তু 54,000 কমপ্লেন্ট পেয়েছেন আপনারা? কমপ্লেন্ট পেয়েছি, এবং এগুলো সবগুলো কিন্তু আমরা সমাধান করেছি। যেটা হাতেম ভাইও বলেছে, আমাদের যে আরেকজন তরুণ শিল্পপতি সেও বলেছে যে আমরা কিন্তু সেগুলোকে we have taken all those into cognizance, এগুলো সলভ করেছি। এবং এটার মধ্যে কিন্তু আমাদের সীমাবদ্ধতা নেই। আমরা এটার মধ্যে আরো কত কমপ্লেইন আছে আপনাদের কাছে এরকম? আমরা এই যে কটা পেয়েছি এগুলো অলমোস্ট 100% সলভ করেছি। বাট আমরা যেটা বলে দিছি ইতিমধ্যে যে গ্রাহক কমপ্লেইন নিয়ে আসবে, তারপরে আমরা এটার উপর অ্যাক্ট করব। উই ডোন্ট বিলিভ ইন ইট। আমরা বলেছি প্রত্যেকের যে সমস্ত বিলগুলোকে তারা স্ক্রুটিনি করে কাদের কত বিল বেশি আছে, 150% কত 200% কাদের, এগুলো সব আইডেন্টিফাই করে সবগুলোকে সমাধান করতে হবে, এবং সেটার জন্য তাদেরকে 7 দিন সময় বেঁধে দেওয়া। আমি মোহাম্মদ হাতেম, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? না, আমি একটু বলতে চাই সমলদা। আমি আসবো আপনার কাছে। আচ্ছা, ঠিক আছে। কি একটা প্রশ্ন? আমি যেটা বলতে চাচ্ছিলাম মোহাম্মদ হোসেন ভাইকে, দুইটা যে আমার ওই প্রশ্নটার আগে আরেকটা পজিটিভ দিক একটু আপনাদের সবার উদ্দেশ্যে বলি, বিশেষ করে হোসেন ভাইকে বলি যে একটা পজিটিভ চেঞ্জ আমরা আপনাদের এই বিদ্যুতের লোকজনের মধ্যে এখন দেখতে পাচ্ছি। ওনারা আগে যেটা আমরা দেখতাম যে বৃহস্পতিবার দিন দুপুরের পরে গিয়া লাইনটা কাটা শুরু করত, ফলে শুক্র শনি 2 দিন আমার ইন্ডাস্ট্রিটা কিন্তু ক্ষতিগ্রস্ত হইতো, কারণ রবিবারের আগে আমি কিন্তু বিল দিতে পারতাম না। তো শুক্র শনি রবি 3 দিন ফ্যাক্টরিটা বন্ধ থাকার পরে ওই রবিবারে বিল দেওয়ার পরে গিয়ে সোমবার থেকে আবার রিকানেক্ট হইতো, সোমবার থেকে চলতো। মাঝখানে 3 দিন কিন্তু আমার ইন্ডাস্ট্রি উৎপাদন বন্ধ হইতো। এইটার একটা পরিবর্তন এখন হয়েছে, এখন ওনারা এই কাজটা করেন না, এটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এটা একটা বিষয়। শুধু একটু সাপ্লিমেন্ট করবো যে আমরা এই মুহূর্তে, এটা তো হলো যে অন্য সময়কার কথা, বাট করোনা মুহূর্তে কোনো গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই।
আমরা আমি আমি সেটা বলে দিচ্ছি। আমি করোনার কথা বলছি না, করোনা ছাড়াও মানে করোনার আগেও বিগত আরো 5-6 মাস 1 বছর আগে থেকে আমি এই জিনিসটা পরিবর্তন এটা পজিটিভলি আমি দেখছি। আর যেটা আমি বলতে চাচ্ছিলাম যে সুবিধা, 1 মিনিট প্রিন্স ভাই, 1 মিনিট, আমি আমাদের যে সুবিধাটা আপনারা দিয়েছিলেন যে করোনার কারণে এই সময় বিলটা যদি না দিলেও আমাদেরকে আপনারা লাইন কাটবেন না, কিন্তু যখন আপনি 3 মাসের বিলটা আমাকে এই জুন মাসের মধ্যে দিতে হবে, 4 মাসের বিলটা জুন মাসের মধ্যে দিতে হবে, এটা কিন্তু আমাদের জন্য একটু বেকায়দা বা একটু, সেটা তো উনি বলেছেন যে আপনারা একসাথে দিতে পারেন, না হলে আপনারা আলাদা আলাদা করে দিতে পারতেন। আমরা ভাই আবারও বলবো যে আপনার আপনি আপনার সিদ্ধান্ত বললাম যে দেখেন আপনি 3 মাসের বার্ডেনই নিতে পারেন না, আপনি যেটাকে আরো জমাতে থাকেন আপনার জন্য আরো বার্ডেন হবে, বরং আপনি আপনার বিল দিতে থাকেন একটু। আচ্ছা, আমার মনে হয় আপনাকে ডিসকানেক্ট করা হবে। হ্যাঁ বলুন। আমি মানে না, আপনি যে ইস্যুতে আলোচনা, তাহলে আমি একটু খালি যেতে যাচ্ছি। আলোচনা হচ্ছে আমার তাহলে সমাধানটা কিভাবে খুঁজবো, এটাই তো একটা প্রধান হওয়া উচিত। আমি আবার হ্যাঁ সেটাই, তাহলে আমি এবার আরেকটু স্পেসিফিক আছি টোটাল আলোচনার প্রেক্ষিতে। এইখানে কে দায়ী যদি বলেন, এই কথাটা না বললে নয়, কারণ এখানে নানা কথা আসছে। আমাকে যদি বলেন এটা কি বিশ্বাসযোগ্য যে যারা নীতিমালা প্রণয়ন করেন তাদের নির্দেশনা ছাড়া এই ধরনের কাজ হয়েছে? এটা হয়নি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কিন্তু এই কথায় আমি এখন ভারী করতে চাই না। এবার আমি আসি সেকেন্ড কথায়। আপনি স্বীকার করলেন, আমি পরের পয়েন্ট বলি, দেখেন মিলছে কিনা। আমার বুঝতে আমি বলি, এটা আপনারা বলেন, আমি এটা নিয়ে কন্টেস্ট করছি না অন্য কারণে, কারণ আমি সমাধান করতে চাই। দ্বিতীয় কথা, যখন এটা স্বীকার করলেন সমস্যা আছে, টাস্ক ফোর্স করলেন, তাহলে প্রথম কাজ কি হওয়া উচিত ছিল? মিনিমাম নৈতিকতা থাকলে হওয়া উচিত ছিল সমস্ত বিল বাতিল করলাম অথবা স্থগিত করলাম, করে আমি নতুন বিল করব। দেখেন সেই জায়গায় যাওয়া হলো না। এখন যেটা বলছেন, আরে 45,000, 46,000, 60,000 কয়টা লোক যাইতে পারে, এইটা আসল বিষয় হয় না কিন্তু। হ্যালো, তাহলে আপনার করা কি উচিত ছিল? বললাম যে একটা কারেক্টলি বলছেন, একটা পয়েন্ট অন্তত পক্ষে, যে উচিত ছিল আপনি প্রতি মাসের বিল আলাদা আলাদা করে দেবেন। তাহলে ওই যে কথা আপনি ইন্ডাস্ট্রিকে বলছেন, ইন্ডাস্ট্রি নিয়ে আমি কথা বলছি না, ওনারাই বলেছেন এনাফ। আপনি একটা গ্রাহক, আমাকে যখন 3 মাসের বিল দেন, শ্যামলদা আমি কি অর্ধেক বিল দেবো আর দেবো না? এটা কি হয়? কেউ নেবে না। কিন্তু আমাকে একসাথে 3 মাসের বিল যখন দিলেন একজন মানুষকে, আমি কিন্তু একসাথে 3 মাসের দিতে বাধ্য, এটা ছাড়া ব্যাংক নেবে না। তাহলে এটা ইরেসপন্সিবিলিটির জায়গাটা দেখেন। তাহলে আপনি টাস্ক ফোর্স করেও যে কাজটা করলেন সেটাও রেসপন্সিবল হলো না, 3 মাসের বিলের জায়গায় রেসপন্সিবল হলো না। সুতরাং আপনি যদি সমাধান করতে চান তাহলে উচিত হচ্ছে এখনো বিল স্থগিত করতে হবে। আপনাকে বিল এইরকম আলাদা আলাদা আপনাকে যুক্তিসঙ্গতভাবে দিতে হবে। ওনারা বলছেন অলরেডি 56,000 সমাধান করেছেন। না, ওটা 56 তো আমি তো বললাম যে এত সামান্য জায়গা গেছে। আমি মনে করি একটু দাদা পুরো কথাটা একটু বলতে দেন, না হলে আমি ইন্ডিভিজুয়াল কথা বলছি, আপনি ওভারঅল জিনিসটা নেন। আচ্ছা, এই জায়গাটা দেখতে হবে আপনাকে, আমাকে দেখতে হবে যে এই যে বিলগুলো আপনারা দিলেন, এই বিলের কত পার্সেন্ট মানুষ কিন্তু মনে রাখেন। আমি তো বললাম যে বিদ্যুৎ, পানি, এগুলোর বিষয় হচ্ছে কি মানুষ চিন্তা করে ভাই না খেয়ে থাকি, এরপরে যে কোনো সময় দিতে হবে, ঝামেলা হবে, আমি দিয়ে দিই। যারা বাড়তি দিয়েছে আপনি বরঞ্চ সমন্বয় করবেন কিভাবে সেই ধরনের একটা বুদ্ধি খোঁজেন। যদি আপনি মানুষের পক্ষে ভূমিকা নিতে চান এই ধরনের দুর্যোগ মুহূর্তে, যে যার বাড়তি বিল গেল সেই বিল কিভাবে দেবে? আমি আমি একটু শাহনাজ বেগমের কাছে আমার মনে হয় শুরু হয় একটু বলি, আমি আসছি মোহাম্মদ হোসেন আপনার কাছে আমি আবার আসবো। একটা পয়েন্ট আর একটা বলি। ধরেন আপনি যে এখন বলছেন যে বিল সমস্যা হয়েছে, আপনি আসেন, আপনি এসে বিল সমাধান করে নেন, তাহলে আপনার মিটার রিডাররা কেন বাড়ি যেতে পারলো না? কেন বাড়ি যেতে পারলো না? আপনি এই করোনা দেখিয়ে বলছেন যে আমার যেতে পারলো না, আমি 3 মাসের কনসোলিডেটেড বিল এবং ভুতুড়ে বিল দিলাম, আর আপনি আমাকে বলছেন ওইখানে যেতে। এ কোন ধরনের রেসপন্সিবিলিটি? আমি আসছি, নীতিমালা তৈরি করছে তাদের রেসপন্সিবিলিটি, এ ধরনের সংকট তৈরি করেছে, দায় তাদের। আমার মনে হয় আমি আসছি মোহাম্মদ হোসেন আপনার কাছে আমি আসবো, আপনার কাছে অনেক প্রশ্ন নিয়ে আসবো, একসাথে অনেকক্ষণ সময় দিব। আমি পয়েন্ট ইউজ করতে পারি সেজন্য না মিস করবেন না। হ্যাঁ শাহনাজ বেগম। যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমি আমার বক্তব্যে একটু পরিষ্কারভাবে একটা জায়গা বলার চেষ্টা করেছি, সেটি হচ্ছে এই সরকারি নির্দেশনাটা যেটা মন্ত্রণালয়ে বসে নেওয়া হলো, যেটা মোহাম্মদ হোসেন সাহেব নিজেও বললেন যে কোভিড পরিস্থিতিতে তারা যে সমস্ত নীতি নিয়েছিলেন সেগুলো কেন অর্ডার হিসাবে গেছে কিনা সেটা উনি জানেন কিনা একজন কর্মকর্তা হিসাবে, এবং না গেলে উনারা তাদের এগেইনস্টে কি পদক্ষেপ নেবেন আমি এটা জানতে চাচ্ছি। আর ছোট্ট করে একটা কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে সারা বাংলাদেশের সকল গ্রাহকের, বিশেষ করে যারা প্রান্তিক পর্যায়ে গ্রাহক, যারা আপনার লাইফ লাইন ট্যারিফের সুবিধা নেয়, তাদের পক্ষে আপনাদের কাছে কোনো সংস্থার কাছে অ্যাপ্লিকেশন করার সুযোগ নাই। সেই জায়গাগুলো আপনার 43,000 55,000-এর ফাঁক বলে পড়ে যাচ্ছে।
তাদের জন্য আপনারা আলাদা কোনো ব্যবস্থা নেবেন কিনা আরবির মাধ্যমে? এই দুটো প্রশ্নের খুব স্পেসিফিক অ্যান্সার। আমি আসবো মোহাম্মদ হোসেন, আপনি নিশ্চয়ই অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। শহীদুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই, আপনার কি মনে হয় যে এই পরিস্থিতিটা একটা লেজগোবরা অবস্থায় পড়ে গেছে কিনা আমরা? হ্যাঁ, অবশ্যই এটা একটা আমরা মনে করি এটা লেজেগুবের অবস্থা। কারণটা কি হচ্ছে, ধরেন যারা মোহাম্মদ হোসেন ভাইয়ের যে ওনার রিপোর্ট, যে ডাটা ওনার বললেন যে 56,000 কমপ্লেন আসছে। তো আমি যতটুকু জানি, আমার এলাকা বলেন বা আমার ইন্ডাস্ট্রির বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলেন এবং আমার গ্রামের যে এলাকা পল্লী বিদ্যুতের আন্ডারে যারা আছেন, তারা কি কমপ্লেন কতটুকু করতে পেরেছে আমি জানি না, বাংলাদেশের কতটুকু জনগণ করতে পেরেছে আমি জানি না। তবে এই আরেকটি বিষয় হচ্ছে কি, আমি ওনার কাছে একটা জানতে চাচ্ছি, সেটা হলো যে অফিসে গিয়ে কমপ্লেন করব আমরা, নাকি অটোমেটিক্যালি এটা আমরা রেহাই পাবো নেক্সট বিল থেকে? এবং আরেকটি বিষয় হচ্ছে কি, যেটা 30 তারিখের মধ্যে একটা যেটা সময় ছিল 30 তারিখ পর্যন্ত, সেটা কি বাড়ানো হয়েছে কিনা? 30 তারিখের মধ্যে সেটা দিলে অটোমেটিক্যালি প্রিভিয়াস যে বিল করা হয়েছিল সেটা সমন্বয় করা হবে। তো এই বিষয়ে আমি একটু যারা মোহাম্মদ হোসেন সাহেবের কাছে একটু জানতে চাচ্ছি। অনেকগুলো প্রশ্ন মোহাম্মদ হোসেন সাহেব, আপনি যদি এবার সময় আচ্ছা, নিয়ে। আমি খালি এর সাথে একটা খালি যুক্ত করি, এই যে প্রিপেইড মিটার সমাধান বলছেন, আমরাও তাই মনে করেছি, কিন্তু ডেস্কো সহ বিভিন্ন জায়গায় গ্রাহকদের কিন্তু হিউজ অভিযোগ যে প্রিপেইড মিটারের নিম্নমানের এবং এইখানে জালিয়াতি হচ্ছে। আমি আজকে এখন প্রমাণ হাজির করছি না, কিন্তু এই অভিযোগটা হিউজ আছে। এই ব্যাপারেও আমি মোহাম্মদ হোসেন ভাই দৃষ্টি আকর্ষণ করলাম। ধন্যবাদ। আমি প্রথমে প্রিন্স ভাইয়ের বেশ কিছু প্রশ্ন ছিল এবং খুব তীক্ষ্ণ প্রশ্ন আমি বলবো। যে একটা হলো যে এই নীতি নির্ধারকদের সম্মতি ছাড়াই কি এই বিল হেরফের করেছে কিনা উনি সন্দেহ পোষণ করেছেন। আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে পারি, এ ব্যাপারে নীতি নির্ধারকরা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন এবং সেই সিদ্ধান্তের এই মতো কিন্তু এই বিলগুলো করা হয় নাই। সেই কারণে কিন্তু আমরা এই টাস্ক ফোর্স বলেন, তদন্ত কমিটি বলেন, সেগুলো করা হচ্ছে। তাহলে মোহাম্মদ হোসেন সাহেব, এই গড় বিল করার সিদ্ধান্তটা আসলো কোত্থেকে? গড়বিল তো আমরাই বলেছি, গড়বিল তো আমরাই। তাই তো, তাহলে এটা ভুল ছিল। না না, গড়বিল করবেন না, না না না, দেখো 3 মাসের গড়বিল আর ভুতুর বিল, প্লিজ ভাই, প্লিজ বিয়ার উইথ মি। মোহাম্মদ হোসেন সাহেব, আপনারা জানেন সারা বাংলাদেশ লকডাউন, সমস্ত মিল কারখানা বন্ধ, তাহলে আপনারা গড়বিল করার এই নির্দেশনা দিলেন কি করে? সেই কারণেই তো যে আপনার যেহেতু সে মার্চ এপ্রিল মে না, কিন্তু আপনি তো জানেন যে সারা দেশ অচল বন্ধ, তাহলে আপনাদের কাছ থেকে সিদ্ধান্তটা আসলে কি করে গড়বিল করার? কেন, সমস্যাটা কোথায়? গড়বিলে তো ভুল ডিসিশন, না না, সমাধান তো আপনার মিটার, যেহেতু আমার মিটার রিডার বা আমার বিদ্যুতের লোক যখন আপনার মিটার দেখতে পারে নাই। না না, আপনারা জানেন যে বাংলাদেশটা অচল বন্ধ, মিল কারখানা বন্ধ, আবার আপনিই সিদ্ধান্ত দিচ্ছেন আগের 3 মাসের গড়বিল। আমি বুঝলাম না, আপনার পয়েন্টটা আমি বুঝি নাই। আপনি কি বাসায় ছিলেন না? বাসার কথা বলছি না, আমি মিল কারখানার কথা বলছি। আমি না, আমরা তো আমি তো শুধু মিল নিয়ে কথা বলছি না। না না, এই যে সমগ্র জায়গায় তো এই যে হয়েছে, অনেক জায়গায় তাই হয়েছে, যেমন অনেক অফিস বন্ধ, অফিসগুলো বন্ধ ঢাকা শহরে। আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন মোহাম্মদ সাহেব, সারা ঢাকা শহরের সমস্ত অফিসগুলো বন্ধ, তাই তো? সব অফিস সবসময় বন্ধ তো না, পুরো প্রথম লকডাউনের সময় তো পুরোটাই বন্ধ, মার্চে তো বন্ধ ছিল। সেই লকডাউনের সময় মার্চের 26 তারিখ থেকে বন্ধ, আর আপনারা সিদ্ধান্ত দিচ্ছেন গড়বিল করার জন্য। জিনিসটা সবিরোধী কিনা? না না, সবিরোধী না। তো প্রথম কথা হলো যে আমাদের কিন্তু প্রথম যে সিদ্ধান্তগুলো ছিল এগুলো কিন্তু সব মানে তো সিদ্ধান্ত আপনাদের থেকেই আসছে। রুইন হোসেন প্রিন্স তো ঠিকই বলেছেন। কোনটা স্বীকার করছেন? কোনটা ঠিক আছে? আপনাদের পলিসি ছিল এটা যে গড়বিল দেওয়া। হ্যাঁ, আমি তো একটু শুরু থেকে বলে আসছি, স্বীকার করছেন। এখন এটা ওদেরকে দোষী করছেন, ওরা গড়বিল দিয়ে দিয়েছে, ওরা দেখেছে। আমি সরি যে আমি আপনাকে আপনি আবার তাদেরকে দায়ী করছেন, তারা গিয়ে কেন দেখে নাই? আমার কথা শুনেন, আমার কথা গড়বিলের সমস্যা না, সমস্যা হলো না না, এখানে হোসেন ভাই আপনি যে কথাটি বলতে চেষ্টা করতেছেন এই কথাটি এরকম না। কথাটি হচ্ছে যে আপনারা যখন গড়বিল করার জন্য বলছেন, আপনারা তো ইনফ্লেটেড রেটে করতে বলেন নাই, কিংবা আপনারা তো 1 মিনিট, আপনারা তো স্ল্যাব মিলিয়ে দিতে বলেন নাই, কিন্তু আপনারা যেটা বলেন নাই সেই অর্ডারটা, না সেই অর্ডারটা কেন গেল না ওইটার রিপ্লাই দেন। আমি তো সেটা সেই কথাই বললাম আপনার কাছে আসছে। সেটা হলো যে আমরা আগে আমি প্রিন্স ভাই কথাগুলো বলি, শ্যামল দা ওখানে গড়মিল করে ফেলছে। গড়মিলে কোনো গড়মিল নাই।
গভর্নমেন্ট তো আমরা না, প্রথম কথা আপনি যে- আবার অভিযোগ করছেন তাদের দেখা উচিত ছিল কোন মিল ফ্যাক্টরি বন্ধ, কোনটা খোলা, আবার হ্যাঁ। আপনারাই সিদ্ধান্ত দিয়েছেন গরবিল করার। আমরা তো আরে আমি তো শ্যামলদা, হোসেন ভাই এক মিনিট, এখানে যে শ্যামলদা যে জিনিসটা হয়েছে সেটা হওয়া উচিত ছিল দুইটা পার্ট। একটা হলো বাসাবাড়ির যে বিলগুলি, এগুলি গড় বিল হলে ওকে, কারণ বন্ধের সময় সবাই বাসাবাড়িতে ছিল, ইউজের মধ্যে ছিল, কিন্তু অফিস মিল কারখানা কিন্তু বন্ধের মধ্যে সম্পূর্ণ বন্ধ ছিল, ফলে ওখানে গড় বিল কোনোভাবেই বাঞ্ছনীয় আমাদের নয়। আমরা আজকে তো সুযোগ নাই, নাহলে আমি আপনাকে দেখাতাম। আমাদের প্রথম যে সিদ্ধান্ত ছিল, কিন্তু আবাসিক এটা জানে, যেমন হাতেম ভাইও জানে, ওনারা এই জন্য লবিংও করেছেন। আমাদের প্রথম সিদ্ধান্ত হলো আবাসিক গ্রাহকের জন্য সিদ্ধান্ত নিয়েছে, এখানে কনফিউজ করতেছেন। আমাদের প্রথম সিদ্ধান্ত হলো আবাসিক গ্রাহকের জন্য ছিল, এবং ওনারা যারা এই যে ব্যবসায়ী নেতা, ওনারা এটার জন্য ইভেন আমাদের সাথে নেগোসিয়েট করছেন, ভাই তাহলে আপনারা ইয়ের জন্য, শিল্পের জন্য কেন করছেন না। তো এখানে কিন্তু কনফিউশনের কিছু নাই। যেটা করেছে এখন, যেটা শাহনাজ বেগম যেটা বললেন, সেখানে হলো বড় কথা যে ওনার যেটা শাহনাজ বেগমের অবজারভেশন হলো যে ফিল্ড লেভেলে তাহলে এই সিদ্ধান্তগুলো গেছে কিনা। অবশ্যই যাওয়া উচিত, যদি না যেয়ে থাকে সেটার জন্য অবশ্যই সংস্থাতে, আমাদের ইউটিলিটিতে যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে অবশ্যই এটার জন্য জবাবদিহি করতে হবে। আপনার কি মনে হয় ফিল্ড লেভেলে গেছে নির্দেশনা? যাওয়া তো উচিত অবশ্যই। সাংবাদিক বন্ধু বলছে যায়নি, সাংবাদিকের অবজারভেশন হচ্ছে যায়নি, বলার দরকার নাই। এখন শুনেন, সাংবাদিক যখন, আমি বলি প্রিন্স ভাই, সাংবাদিক যখন এক্সিএন এর কাছে গেছে, সে তো আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে এ কথাই বলবে। আমি আবার যখন ইউটিলিটি প্রধানের কাছে যাবো, সে বলবো না আমি তো সবাইকে অর্ডার দিয়ে দিয়েছি। মোহাম্মদ হোসেন ভাই, না দেখে সমাধানটা করি আমরা। কতগুলো আমি করছি না, আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছি। আপনি একটা প্রশ্নের জবাব দেন, বাতিল করে নতুন বিল যারা করেন, প্রান্তিক গ্রাহক, আমি আসছি, আপনার যারা প্রান্তিক গ্রাহক, প্রান্তিক গ্রাহকদের জন্য, প্রান্তিক গ্রাহকদের জন্য যে বিলটা গেল, আপনারা কিভাবে করছেন? সবার কাছে আসছে। আমার মনে হয় আমি টেলিফোন আছে, মোহাম্মদ হোসেন একটা টেলিফোন আছে, আমি নিয়ে সবার কাছে আমার আসছে। কে আছেন আমাদের সাথে সংযুক্ত? টেলিফোনে আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি ধানমন্ডি শঙ্কর থেকে বলছি, আমির হোসেন। হ্যাঁ বলুন, আমির হোসেন সাহেব বলুন। আমি বিদ্যুৎ বিভাগের ডিপিডিসির যিনি কর্তা সাহেব আছেন, আমি আমার হয়নির একটা 30 সেকেন্ডে বলি। মার্চ এপ্রিল মাসে একসাথে আমার বিল এসছে 3 গুণ। আবার মে মাসে 20 তারিখে যখন তাদের যে মিটার রিডার কাদর সাহেব এসে আমার সামনে রিডিং নিয়েছে, পরের মাসে সেইটার আবার বিল দিয়েছে ডাবল। সেই ডাবল বিলের কারণে 5 টাকা 45 পয়সা ইন্টু 100 টাকা করে আমার 12টা মিটারে 12 জন ভাড়া দিয়ে কমপ্লেন দিয়েছে। আমি করোনার মধ্যে গিয়ে, ঝুঁকির মধ্যে গিয়ে 4 বার করে রিকোয়েস্ট করার পরে ওনারা বিলটা হাতে কেটে দিয়েছে, বলছে বিকাশে নেবে। বিকাশ নেয় না, ব্যাংকে গিয়েছে, ব্যাংকে নেয় না। আবার আমি কি অনুরোধ করেছি, এই যে হরানিটা, ওনাদের যারা মিটারিটারের সাথে যারা আন্ডারস্ট্যান্ডিং করে তাদেরকে ওনারা খাতির করে। আদারওয়াইজ আমি সরকারি কর্মকর্তা হিসেবে আমি অভিযোগটা দিলাম যে মিটার রিডার রিডিং নেওয়ার পরেও সেই রিডিং এর চেয়ে অনেক বেশি কেন বিল করলো, এই দাবিটা আমি অনুরোধ জানাচ্ছি। আমি কিন্তু দুদকে, এই যে সুরা না হয়, দুদকে আমরা কিন্তু নাম দিয়ে মামলা করব এই মিটার রিডার এবং এই লালমাটিয়া বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে, যে কেন আমাকে হয়রানি করলো। সরকারি কর্মকর্তা পরিচয় দেওয়ার পর 4 বার আমি কেন গেলাম, 500-700 লোকের মধ্যে ধাক্কাধাক্কি করে হাতে কেটে একটা কোনো ব্যাংক নিতে চায় না, বিকাশ নিতে চায় না। আমার রুইন হোসেন প্রিন্স, সাধারণ মানুষের অভিজ্ঞতা হচ্ছে এরকম। এটাই তো বললাম। আমি আসছি মোহাম্মদ হোসেন সাহেব, আপনার কাছে আসছি। আমি মনে করি যে এটাই তো আমার তো আমার এবং এই দায় আমি আসছি তাদেরকে দায়িত্ব নিয়ে করতে গেলে মোহাম্মদ হোসেন আপনি বলুন, আপনি জবাব দেন। প্রথমে বাতিল করতে হবে বা স্থগিত করতে হবে। করে আপনি যে টাস্ক ফোর্স করছেন, আমাদের আপত্তি নেই। আপনার এই প্রশ্নটা পেয়েছি, সময় বাড়ান। আপনার এই প্রশ্নটা কিন্তু আপনি 3 বার করতেছেন। কারণ আমি তো ওইটার সমাধান চাই। না না, সমাধান তো ভাই একই কথা বলবো। প্রিন্স ভাই, হোসেন ভাইকে বলতে দেন, হোসেন ভাই বলা শেষ করুন। আমি প্রথমে এই যে মাত্র আগে যে গ্রাহক, এটা শুধু ওনার ইস্যু। উনি একজন সরকারি কর্মকর্তা, উনি 4 বার গিয়ে আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয়, আমি আগেও বলেছি, গ্রাহক আমাদের কাছে সবচেয়ে সম্মানজনক। সুতরাং ওনার যে বিড়ম্বনার জন্য কিন্তু আমাদের সংস্থা প্রধানরা একেবারে পাবলিকলি দুঃখ প্রকাশ করছেন, ক্ষমা চাইছেন যে এই যে এসব আমাদের যে বিলের গরমিলের কারণে, অতিরিক্ত বিল বলি, ভুতুরে বিলের জন্য যে বিড়ম্বনা হয়েছে, সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এবং আপনার জন্য আমরা একই কথাই বলবো। এবং সেগুলোর সমাধান যেটা বললেন,
আমি সব বাতিল করলে বাতিল হবে না প্লিজ ভাই, কারণ হলো এরকম কষ্ট করে অনেক গ্রাহক কিন্তু বিলটা দিয়েছে। আমরা যেটা করছি, যেটা শাহনাজ বেগমের উত্তর, সেটা হলো আমরা শুধু এই অভিযোগগুলোর উপর কিন্তু ব্যাংক করে নাই, আমরা সমস্ত বিলগুলো যেগুলো অতিরিক্ত হয়েছে সমস্ত বিলগুলো কিন্তু আমরা স্ক্রুটিনি করতেছি। প্রত্যেককে বলা হয়েছে যে যে পরিমাণ বিল হওয়ার কথা সে 150% হোক 200%, এর যতগুলো অতিরিক্ত বিল আছে সবগুলোকে তাদেরকে স্ক্রুটিনাইজ করবে, করে তারা সংশোধিত বিল দিবে। এটাই এখন পর্যন্ত সিদ্ধান্ত। টাস্ক ফোর্সের কাজ হলো এটা মনিটর করা এবং এই সিদ্ধান্তর মাধ্যমে তাদেরকে তো কারেকশন করবে এবং যারা এগুলির জন্য দায়ী তাদের বিরুদ্ধে এগুলোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সুতরাং এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো ধরনের ছাড় নাই। আচ্ছা, এখন আপনার বক্তব্য শেষ মোহাম্মদ হোসেন সাহেব? জি। আচ্ছা, মোহাম্মদ হাতেম আপনি বলেন সমাধানটা কি এখন? এই মোহাম্মদ হাতেম আপনার কাছে একটু জানতে চাই। মোহাম্মদ হাতেম আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি একটু আনমিউট হতে হবে। জি জি। এখন সমাধানের পথটা কি? কিভাবে এই যে কিছু গ্রাহক অতিরিক্ত বিল দিয়ে দিয়েছেন, কিছু গ্রাহকের বিল সমন্বয় করা হবে, কিছু লোকজনকে এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আলটিমেটলি পুরো জিনিসটা একটা শৃঙ্খলার মধ্যে আসবে কিনা আপনি আশাবাদী কিনা মোহাম্মদ হাতেম? আমি খুব আশাবাদী, কারণ আগের চেয়ে বর্তমানে যারা এই বিভাগে কাজ করেন অফিসাররা অনেকটা সচেতন এবং তারা তাদের ভুলগুলি আমি দেখেছি। কিন্তু একজন টেলিফোনে বললো তিনি সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও 4 বার গিয়ে তাকে হাতে লিখে দিয়েছে এবং সেই বিল কেউ গ্রহণ করছে না। এই ধরনের কিছু ঘটনা বিকাশ, হ্যাঁ না, এই ধরনের কিছু ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে সাধারণ জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে এবং যারা এই ধরনের কাজ করছে, হ্যাঁ, এবং যারা এই মানে এই ধরনের ইয়ে নিলে ব্যবস্থা নিলেই কিন্তু সাধারণ মানুষ আস্থা ফিরে আসবে এবং যারা ভবিষ্যতে অন্য কেউ এই ধরনের কাজ করতে সাহস করবে না। এটা কিন্তু এর মধ্যে একটা জিনিস ঘটে গেছে যে আজকে তো 30 তারিখ চলে গেলে এখন বিল দেওয়ার একটা টাইম লিমিট ছিল, এটা এখন কি হবে? এটা শহীদ সাহেবের এটা একটা প্রশ্ন। এখন আমি বলি হোসেন ভাই, এখন যেটা আপনাদের করা উচিত আমরা মনে করি যে যারা মনে করেন বিল দিতে পারেনি, না পারার কারণে হয়তো তাদের পেনাল্টি ইম্পোজ হবে, এই পেনাল্টিটা যাতে 1 নম্বর ইম্পোজ না হয়। আর যারা দিয়েছে তাদেরটা আপনারা বলছেন যে সমন্বয় করা হবে পরবর্তীতে, ঠিক আছে, সমন্বয় যদি অবশ্যই সমন্বয় করতে হবে এবং প্রপারলি যেন সমন্বয়টা হয়, কারণ অতীতে এই ধরনের দেখা গেছে যে পরবর্তীতে সমন্বয়টা সঠিকভাবে করা হয়নি। এই ধরনের কিন্তু সাফারার কিন্তু আমরা অনেকেই আমাদের মধ্যে। এই প্রশ্নটা যদি মাহমুদ হোসেন সাহেব একটু জবাব দেন, যারা 30 তারিখের মধ্যে আরেকটা কথা একটু বলে দিই। আরেকটা কথা হচ্ছে আমাদের যে শিল্প ইন্ডাস্ট্রিতে আপনারা যেটা লাস্ট ইয়েতে মাননীয় মন্ত্রী বলেছিলেন যে আপনারা ফেব্রুয়ারি পর্যন্ত, মার্চের আগ পর্যন্ত বিলগুলি দেন, পরবর্তীর জরিমানা বা সারচার্জ গুলি আমরা মাফ করা যায় কিনা মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এই মন্ত্রণালয়ের প্রধান, তার সাথে কথা বলে তিনি ব্যবস্থা নেবেন। এই ব্যাপারে আপনারা কি করবেন কিনা কিছু এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন, যা জরিমানাগুলি এই সময় মাফ করবেন। হাতম ভাইয়ের কথা যদি মাননীয় মন্ত্রী যেখানে বলেছেন এর বাইরে তো আর আমার বলার, তবে এটা আমি আবার রিটারেট করতে চাই, সেটা হলো যে আপনারা 30 তারিখের মধ্যে যদি নাও পারেন, আপনারা 30 তারিখের পরে বিদ্যুৎ বিল দেন, সাশ্রয়ী বিল নেওয়া হবে, এটুকু আপনাদেরকে বলতে পারি। দ্বিতীয় কথা বলতে পারি যে এটার জন্য কারো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে না। আচ্ছা, আপনার কি মনে হয় একজন সাংবাদিক হিসেবে মানুষের ভোগান্তির কথা যে এই যে টেলিফোনে আমরা জানছি, এমন তো হয়নি যে কারো বিল কম এসছে, বরং প্রতিটা জিনিস বাড়তি করে বিল করা হয়েছে। এখন তো আপনার নিজের অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের অভিজ্ঞতা, একটা সরকারি বিদ্যুৎ অফিসে গিয়ে, যদিও মোহাম্মদ হাতেম বলছেন তার অভিজ্ঞতা অনেক ভালো, আজকালকার অনেক ভালো ব্যবহার পাবে, কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ কিন্তু যাচ্ছে না। 4 বার গিয়েও একজন সরকারি কর্মকর্তা বলছেন হাতে লিখে বিল দিয়েছে এবং সেই বিল না নিচ্ছে বিকাশ, না নিচ্ছে আপনার ব্যাংক। খুবই সঠিক বিষয়টি এতক্ষণ পরে আলোচিত হচ্ছে। এটি হচ্ছে খুব দুঃখজনক হলেও এটাই সত্য। আমি বারবার এই প্রশ্নগুলোই তুললাম যে আমাদের যারা প্রান্তিক, যে ভদ্রলোক ফোন করেছিলেন উনি একজন শিক্ষিত মানুষ, উনি একজন কর্মকর্তা ছিলেন, তার একটি সুযোগ আছে কথা বলবার, কিন্তু আমাদের প্রান্তিক যে জনগোষ্ঠী যারা 200 ইউনিট 300 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের না আছে লেখাপড়া, না আছে বেশভূষা, তারা একটি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তার অফিসে যে তার সঙ্গে কথা বলার কোনো সাহসই রাখেন। সেই সব মানুষ কিন্তু
লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এবার বিদ্যুৎ খাতে প্রায় জোর করে দিয়ে যাবেন। এই কাজটি সরকারকে বন্ধ করতে হবে এবং খুব দ্রুততার সঙ্গে বন্ধ করতে হবে। আমি শুধু একটি কথাই বলবো, সরকারের যতগুলি সেক্টর রয়েছে তার মধ্যে জ্বালানি বিদ্যুৎ বাংলাদেশে সত্যিকার ভাবে একটি মাইলস্টোন, একেবারেই অ্যাচিভমেন্ট। সেই অ্যাচিভমেন্টের জায়গাটি যেন কিছু কর্মকর্তা কর্মচারীদের খামখেয়ালির জন্য একেবারেই ধূলিসাৎ না হয়ে যায়, সেই জায়গাটি আপনারা খেয়াল করবেন। এবং যেসব কর্মকর্তারা এসব নির্দেশ নিচু পর্যন্ত পাঠাননি, একেবারে প্রান্তিক পর্যায়ে পাঠাননি, তাদের বিরুদ্ধে যদি আপনারা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে কিন্তু বিদ্যুৎ বিভাগের রক্ষা পাবে না। আপনাদের এই বদনামের ভার মাথায় নিতে হবে, কারণ গ্রাহক হিসাবে আমি নিজেও আপনাদের কাছে সাফারার। আমি জাতীয় প্রেস ক্লাবের সদস্য, আমার কমিটিতে আমি দেখেছি প্রেস ক্লাবের বিল 3 গুণ না 5 গুণ বেশি এসেছে। এটা আমি এখানে বন্ধ, এখনো বন্ধ। তারপরও এই বিল কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং আমার কাছেই কমপ্লেইনটা দিয়েছেন, শ্যামলদাই দিয়েছেন। সুতরাং এই জায়গাগুলো যদি আপনারা অ্যাড্রেস করতে না পারেন প্রপার ম্যানারে, তাহলে কিন্তু আপনাদের ব্যর্থতার আমরা বিস্মিত হয়ে গেছি। জাতীয় প্রেস ক্লাব যেখানে বন্ধ গত মার্চ মাসের 20 তারিখ থেকে, এবং গত লকডাউন, তার মধ্যে বিল এসছে আগের চাইতে বেশি, নরমাল সময়ের থেকে প্রায় অনেক বেশি। যাও, আমি লাস্টে এটা বলে নেই প্লিজ। আমি শুধু রিকোয়েস্ট করব, সরকার যে টাস্ক ফোর্স করেছে এবং মাননীয় প্রতিমন্ত্রী সেদিন সংসদে যা বলেছেন, আপনারা যদি এই জায়গাটি সত্যিকার ভাবে জনগণকে করে দেখাতে পারেন তাহলে আপনাদেরকে জনগণ স্যালুট করবে। অন্যথায় আপনাদের সকল অর্জন এটি জনগণ সারা দেশের মানুষের চোখের পানিতে ভেসে যাবে। না, আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, আসলে এখানে শুধু আমাদের অর্জনের বিষয় নয়, এই মন্ত্রণালয়ের দায়িত্ব বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী। সুতরাং আমরা আমাদের অবহেলার কারণে, আমাদের বিদ্যুৎ কর্মীদের অবহেলার কারণে এই কোনো ক্রমে যে টার্নিশ হবে এটা আমরা কখনোই করবো না। অবশ্যই আমরা এটার ব্যবস্থা নিব এবং আমি আপনার কাছে মোহাম্মদ হোসেন, আপনার কাছে আমি শহীদুল ইসলাম কাছে যাবো, তবে তার আগে একটা ফোন নিয়ে শহীদুল ইসলাম আপনার কাছে আসছে। কে আছেন আমাদের সাথে যুক্ত টেলিফোনে? আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। নমস্কার শ্যামলদা, আমার নাম ফজলুল হক টিপু, আমি উত্তরা থেকে বলছি। বলেন টিপু সাহেব, বলেন। জি, আমার গত 20 মে আমার অফিসে বিদ্যুৎ বিল দিয়ে গেছে 21,000 টাকা, জরিমানা 1900 টাকা। আমার লাস্ট ডেট ছিল 17 মে। আমি সাথে সাথে আমার অফিসে 2 দারোয়ান সহ বিদ্যুৎ পূর্ব জোনের ইনচার্জের কাছে গেলাম, বললাম ভাই আজকে 20 তারিখ, জরিমানা 1900 টাকা করলেন, 17 তারিখ লাস্ট ডেট, আজকে 20 তারিখ দিয়ে গেছেন, তাহলে আমার অপরাধটা কি? আমি কেন 1900 টাকা জরিমানা দিব? তখন উনি যে বিল যে দেয় সে অফিসারকে ডাকাইছে, সে লোক বাসিরা যাচ্ছে। কারণ আমার 2 দারোয়ান বলছে আপনি আজকে দিচ্ছেন আমাকে বিল, ও বলছে না আমি আগে দিছি। পরে আমি দেখলাম যেহেতু আমার দারোয়ান তার কাছে সই নেয় নাই, রিসিপ্টে ডেট লেখে নাই, এখন আমি তো আর ওর সাথে মারামারি করতে পারি না, যেহেতু সে সরকারি কর্মকর্তা। তখন আমি বাধ্য হয়ে বিলটা দিলাম এবং বললাম ভাই এটা আল্লাহর কাছে আপনি যাই থাকবেন, মাননীয় প্রধানমন্ত্রী বলার পরেও আপনারা বিচার দিয়ে চলে গেলেন। আমি আপনার মাধ্যমে আমাদের মোহাম্মদ হোসেন ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম এই ধরনের এটা কি মানে আছে? আচ্ছা, ধন্যবাদ টিপু সাহেব, ধন্যবাদ আপনাকে। শহীদুল ইসলাম সাহেব, যদি আপনি বলতে চাচ্ছিলেন। জি, আমি মোহাম্মদ হোসেন সাহেবের কাছে একটা জিজ্ঞেস করেছিলাম যে যারা নাকি 30 তারিখ পার করেছে এবং যারা দিতে পারে নাই, এটার জবাব দিয়েছি আমি, শহীদ এটার জবাব দিয়েছেন। আমি ওইটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যারা দেয় নাই, যারা দিতে পারে নাই, তাহলে কি মনে করেন একটা দোকান বন্ধ ছিল 3 মাস, সে এখন তার 20,000 টাকা জরিমানা, তার বিল আসছে, এখন সে কি তাকে ওই যে রেকটিফাই করা ছাড়া কি বিল করবে নাকি এটা ছাড়া? রেকটিফাই, সে তার এটা রেকটিফিকেশন হবে, সে অনুযায়ী উনি বিল দেবেন এবং সেটার জন্য সার্চার্জ ছাড়াই তার বিল নেওয়া হবে। তার মানে কি আমরা ধরে নিচ্ছি যাদের ভুতুরে বিল আসছে তারা সবাই রেকটিফাইং এর জন্য আমরা বিদ্যুৎ অফিসে যাব? অবশ্যই অবশ্যই অবশ্যই। তার মানে আপনাদের এখানে যারা আমার জানা মতে বা বিদ্যুৎ বিভাগের যে তথ্য মতে 3 কোটি গ্রাহক বর্তমান আছেন। 3 কোটি গ্রাহক, প্রায় 4 কোটি। যদি প্রায় 4 কোটি হয়ে থাকে তাহলে 4 কোটি আমি যদি ধরে নিই এটা 50% ভুতুরে বিল আসছে, তাহলে প্রায় 2 কোটি, সরি 2 কোটি গ্রাহকের রেকটিফাই করতে করতে মানে এটা কতদিন লাগতে পারে এবং ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করব কিনা? না, এটা তো শুনেন, এই 2 কোটি গ্রাহকের আবার সেরকম আপনি জানেন যে পল্লী বিদ্যুতের 80টা সমিতি, এক একটা সমিতিতে
জোনাল অফিস আছে এবং সেখানে এরকম আলাদা আলাদা বিলিং অফিস আছে। আপনি যেরকম ভাবে 2 কোটি বলে মনে হচ্ছে বিশাল, এরকম আমাদেরও তো নেটওয়ার্কটা, বিলিং নেটওয়ার্কটা কিন্তু সারা দেশে প্রতি জায়গায় আছে। সুতরাং এটা প্রত্যেকে তার আন্ডারে কিন্তু তার লিমিটেড উইদিন ক্যাপাসিটিতে কিন্তু তার আছে। সুতরাং এটাকে ওইভাবে না দেখে আমার মনে হয় সেভাবে দেখলে কিন্তু এটা কঠিন কাজ নয়, আমরা এটা করতে না, পারি। আমি যেটা বুঝি শ্যামলদা, প্রথমত হচ্ছে যেহেতু আমি কোনো তর্ক দরকার নেই, আপনি এখানে ঠান্ডা মাথায় চিন্তা করি আমরা এখানে বসে, সরকার এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্বীকার করলেন সংকট হয়েছে, তার একটা টাস্ক ফোর্স করলেন। তাহলে প্রথম কাজ কি হওয়া উচিত ছিল? টাস্ক ফোর্স যখন করেছেন, এটা একটা নীতিমালা করবে, সেই নীতিমালা আন্ডারে পুরো বিলগুলো আবার নতুন করে হবে, তার জন্য স্থগিত করবে অথবা বাতিল করবে। না আমার না করে না না প্রিন্স ভাই, ওটা করা যাবে না, ওটা করা যাবে না, কারণ না ঠিক আছে আমি বলছি আপনার কথার উত্তর দিয়েছি আমি। না আপনার, না ঠিক আছে, কিন্তু আপনার কথার আপনি যাবেন না বলছেন, আমি মোহাম্মদ হোসেন স্যার, আমি আপনার কাছে আমি সেকেন্ড আমি এটা একটু বলে নেই। ওইটা যদি না হয় তাহলে দুইটা কথা উত্তর আছে। ওই শাহনাজ বলেছে যে আপনি কোটি কোটি মানুষের কান্না শুনবেন, আর উত্তর আর ভাই বললো আল্লাহর কাছে বিচার দেবে। আমি একটু কয়েকটা, কিন্তু এইটা কোনো নীতিগত কথা হয় না। আমি কয়েকটা ফেসবুকের কমেন্ট একটু পড়তে চাই আপনাদের সাথে, আমি আসছি আপনাদের কাছে। আমাদের কাছে এবি সিদ্দিক লিখেছেন ফেসবুকে যে আমার মার্চ মাসে বিল না, আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটি কমেন্টে যাচ্ছি। প্রথমে হাফিজুল হক রয়েল, তিনি লিখেছেন দেশে ক্ষমতাবান বড় লুটেরারা। আমরা একটু ফেসবুকের কমেন্ট গুলো পড়তে চাই, আমাদের যারা আছেন কন্ট্রোল রুমে তাদেরকে বলবো যে একটার পর একটা ফেসবুক কমেন্ট গুলো দেখানোর জন্য। এখানে অনেক মন্তব্য আছে। এবি সিদ্দিক বলেছেন যে আমার মার্চ মাসে বিল ধরা হয়েছে 712 টাকা, এপ্রিল মাসে হয়েছে সেটা 1250 টাকা, মে মাসে হয়েছে 1050 টাকা, আর জুন মাসে সেটা এসে দাঁড়িয়েছে 2650 টাকা। এটা কি হলো কিছু? এটা এবি সিদ্দিকের মন্তব্য। এর পরের মন্তব্যটি একটু পড়তে চাই। পরের মন্তব্যটি হাফিজুল হক রয়েলের, দেশে ক্ষমতাবান বড় লুটেরারা বিদ্যুৎ খাত দখল করে আছে, এর চেয়ে ভালো কিছু আশা করা যায় কি? এটি হচ্ছে তার প্রশ্ন। এর পরের কমেন্টটি হচ্ছে আমি আরেকটি কমেন্ট একটু পড়তে, রাজু লিখেছেন রংপুর বিভাগের লালমনিরহাট জেলার হাতিবান্ধায় কারেন্ট থাকে না, হাতিবান্ধাবাসী এটা নিয়ে খুব বিরক্ত। এটা আমি জানি না হাতিবান্ধায় কেন বিদ্যুৎ থাকে না, এটা ঢাকা শহরেও থাকে না। আপনার কি মনে হয় যে দেশে তো বিদ্যুৎ কোনো উদ্বৃত্ত, কেন লোডশেডিং? এরপরও লোডশেডিং নাই, লোডশেডিং এর যদি আবিধানিক সংজ্ঞা দেখেন সেটা হলো যে জেনারেশন শর্টেজের কারণে যখন আমরা কোনো এলাকায় বিদ্যুৎ বন্ধ রাখি এটা লোডশেডিং। এখন যেটা হচ্ছে যে আমাদের মেসিভ কিন্তু আপনার মেইনটেনেন্স কাজ হচ্ছে, ইমপ্রুভমেন্ট কাজ হচ্ছে, কোন জায়গায় আপনার হাই ক্যাপাসিটি তার লাগানো হচ্ছে, 3-4 বার বিদ্যুৎ 5 বার বিদ্যুৎ চলে যাচ্ছে। এই কাকরাইল এলাকায় বিদ্যুৎ চলে যাচ্ছে ডেইলি 3-4 বার। এখন আমি এটা আপনার এটা কন্টেস্ট করব না, শুধু একটু বলবো এটা যদি যায় এটা অস্বাভাবিক, তবে টেকনিক্যাল আমাদের এখনো টেকনিক্যাল কারণে ডিসরাপশন হচ্ছে, এটা আমি স্বীকার করতে রাজি। এবং সেটা হচ্ছে আরো কয়েকটা কমেন্ট একটু নিয়ে আসি। যাদের জামালউদ্দিন লিখেছেন যাদের কারণে করোনার এই সময়ে জনসাধারণকে এরকম ভুতুরে বিলের বিপদে পড়তে হয়েছে, তাদের শাস্তি দিতে হবে, এটি জামালউদ্দিনের মন্তব্য। আরেকটি মন্তব্য একটু পড়তে চাই এরপরে সৈয়দ জুবায়ের লিখেছেন আমি আমার টাকায় মিটার কিনেছি, তাহলে মিটার ভাড়া ডিমান্ড চার্জ কেন দিতে হচ্ছে? এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন এরপরে আরো লিখেছেন খন্দকার হাসান শাহরিয়ার লিখেছেন আমার বাসা এলিফ্যান্ট রোড, পরিবার ডিপিডিসি অফিসে 2 দিন গিয়েও এখনো বিলের গড়মিল সমস্যার সমাধান হয়নি। এখানে আমার বিল 700 টাকার মধ্যে থাকতো, এই মাসে বিল আসছে 1 মাসেই 1900 টাকা দেখানো হয়েছে। এটি খন্দকার হাসান শাহরিয়ার লিখেছেন ফেসবুকে। যাই হোক, আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি দোকান মালিক সমিতির সভাপতি, এখন বিসিআর সাবেক সভাপতি। হেলাল ভাইয়ের কাছে যাওয়ার আগে কুইক একটা উত্তর দিয়ে দেই। হ্যাঁ, আমি হেলাল ভাইয়ের কাছে পরে আসবো, যদি মোহাম্মদ হোসেন একটু জবাব দেন। আমার মনে হয় যে 2-3টা প্রশ্ন উত্তর দেওয়া দরকার। একটা হলো যে আমাদের এক ভাই যেটা বললেন যে ওনার একবার 700 1000 লাস্টে কি বেশি হয়েছে, এটা বোধহয় আমার শুরুতে একটু ক্লারিফাই করা দরকার ছিল যে ওনার নিয়মিত 750 টাকা বিল আসতো। এক্স্যাক্টলি ওটাই বলছি, তাহলে হয়তো উনি ক্লিয়ার হবে এবং সব গ্রাহক হয়। আমাদের কিন্তু মার্চ মাসে কিন্তু একটা রিভাইজ ট্যারিফ হয় এবং ফেব্রুয়ারি মাসে যে বিলটা সেটা মার্চ মাসে আসছে, কিন্তু মার্চ মাসের বিলগুলো এপ্রিল মেতে যখন আসবে এখানে দুইটা ইনফ্যাক্ট আমরা যেটা ইম্প্যাক্টটা থাকবে। একটা হলো যে ওই যে সেই ট্যারিফটার
সেই ট্যারিফটা রিফ্লেকশনটা থাকবে, কারণ ওই ট্যারিফটা 8%-এর মতো বাড়ছে। কিন্তু এটা হলো একটা। 750 টাকা তো 1950 টাকা হবে না। না, আমি ওই জন্য ওটাই বলছি, আমি 700-এর সাথে 10 মানে আমি ইন জেনারেল এটা ইম্পর্টেন্টটা দিচ্ছি আর কি, তাহলে আইডিয়া হবে। অবশ্যই 1900টা যেটা সেটা তো অবশ্যই দেখার ব্যাপার আছে, কিন্তু যাদের এরকম তাহলে তারা বুঝতে পারবেন। সেকেন্ড যেটা হলো যে এটা সত্য কথা, যেমনি করে আপনার বাণিজ্যিক এবং শিল্প প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং করোনার কালে সেটাই বাস্তব যে আপনাকে সাধারণ ছুটি দিচ্ছে টু স্টে অ্যাট হোম। আমরা কিন্তু ধরেন যেমন আমি অফিসে, আমাদের ফ্যামিলিতে আমরা তিনজন অফিসে যেতাম এবং ঘরের মধ্যে ফ্যান লাইট কিছু জ্বলতো না, আমরা সন্ধ্যার দিকে সবাই আসতাম, জ্বলতো। কিন্তু করোনা কালীন সময় আমরা সবাই বাসায় ছিলাম এবং 3 রুমে ফ্যান লাইট সব বেশি চলছে, ঘরে লাইট বেশি চলছে। সো আবাসিকের এই নমিনাল যেটা অ্যারাউন্ড 15%-এর মতো ওটা বেশি আসতে পারে এবং সেটা সঙ্গত কারণে আসবে, সেটা আমি হেলালুদ্দিনকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিপেইড মিটারে আরেকটা হলো যে দুর্নীতির অভিযোগ আছে। হ্যাঁ, আমি আসতেছি। হ্যাঁ, একটা আসতেছে। একটা হলো যে ডিমান্ড চার্জ, এটা হলো যে ডিমান্ডটা হলো খুব বেশি সময় হাতে নেই। আমি আচ্ছা, ডিমান্ড চার্জটা হলো যে আপনি আপনার বাড়িতে আপনি একটা ডিমান্ড যে একটা লোড আপনি স্যাংশন নিয়েছেন, সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের ন্যাশনাল প্ল্যান হয়, এবং সেটাকে যেন আপনি কমপ্লাই করেন এবং মিনিংফুল করেন, সেই কারণে একটা নমিনাল ডিমান্ড চার্জ থাকে। কিন্তু মিটার ভাড়া, আপনার মিটার হলে মিটার ভাড়া নেওয়ার কোনো যুক্তি কোনো কারণ নাই। এই বিষয়টা যদি এরকম আপনি কিন্তু লোকজন তো কমপ্লেইন করছে, জনাব মোহাম্মদ ছিল আমি হেলালুদ্দিন, আমার কাছে খুব বেশি সময় নেই। হেলালুদ্দিন, আপনার কাছে জানতে চাই আপনাদের অভিজ্ঞতা কি, দোকানের অভিজ্ঞতা কি? আপনি যদি আনমিউট হন। প্রিপেইড মিটারের জালিয়াতির কথা বলছেন। ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন? আমরা এটা দেখছি যে যদি কোনো শ্যামল দা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমি একটু বলি, হোসেন ভাই, মোহাম্মদ হোসেন ভাই, আমি একটু বলি আপনার উদ্দেশ্যে। আপনারা চেষ্টা করছেন, প্রাণান্তর চেষ্টা করছেন, বিদ্যুতের জন্য বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, এটা আমাদের কোনো সন্দেহ নাই। আমাদেরকে অনেক আনন্দ দিয়েছেন, আমরা বিদ্যুৎ পাই, কিন্তু বিদ্যুতের বিপণন ব্যবস্থা এমন একটা জায়গায় পৌঁছেছে হোসেন ভাই, এটা যদি শুধু আমরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করি তাহলে কিন্তু মানুষ কষ্ট পাচ্ছে, জনগণ কষ্ট পাচ্ছে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে এই 8% আপনার এই ট্যারিফ বেড়েছে। এই ট্যারিফ বাড়ার কথাটা কিন্তু আমরা জানি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে ট্যারিফের কথা বলছেন আপনি, ট্যারিফের কথা বাদ দেন, যেভাবে বিদ্যুৎ বিলগুলো দেওয়া হয়েছে বা এটা আসলে এই করোনার সময় এটা মানুষের সঙ্গে এক ধরনের হাস্যকর অবস্থা সৃষ্টি করেছে। কিন্তু আপনি বলেছেন যে এই ওয়েজ বেড়েছে, এই কারণে বিলটা বেশি এসছে। মাননীয় মন্ত্রী কয়েকদিন আগে বলেছেন, হ্যাঁ, আপনার বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন যে এখন তো মানুষ সব ঘরে থাকে, এই কারণে বিদ্যুৎ বেশি জ্বালায়, ফ্যান বেশি ঘুরে, সেই কারণে তার বিল বেশি আসে। আসলে কি তাই? আসলে কিন্তু তাই না। বিষয়টা হচ্ছে খুব পরিষ্কার। এখানে আপনারা জুন মাসে বলে দেন যে আপনাকে একটা টার্গেট দেওয়া হয় যে আপনি এই বছর 5,000 কোটি টাকা দেবেন। এই তখন 5,000 কোটি টাকা যখন তারা করতে না পারে, তখন আপনার এক্সিল সাহেবরা ওনারা প্রতি এই মার্চ থেকে শুরু করে মার্চ, এপ্রিল, মে, জুন এই পর্যন্ত তারা কিন্তু হয় তারা এই আপনার এই ইউনিট গুলো জমিয়ে থাকে, যাতে হাইস্ট লেভেলের ওয়েজে নিয়ে যাওয়া যায়, হাইস্ট লেভেলের স্ল্যাপে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টা করে এবং এই ধরনের উল্টাপাল্টা বিলগুলো দিয়ে মানুষের কাছে টাকাগুলো আদায় করে। এইটা বন্ধ করতে হবে। আসলে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটি করছেন, এই সুফল কিন্তু মানুষকে পেতে হবে। আমরা শুধু শাক দিয়ে মাছ দেখবো, এটা হবে না। যারা এই কাজগুলো করবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শ্যামলদা, আপনি দেখেন আমাদের এই যে ঢাকা শহরে যারা পানি ওয়াসার পানি ব্যবহার করি, আপনি গত 10-11 মাস আগে বিশ্বব্যাংকের প্রজেক্ট ছিল যে ডাইরেক্ট আমরা এখন বুড়িগঙ্গার পানি আমাদের বাসায় ঢুকবে। এই কারণে আমাদের যে আগের যে মিটার গুলো ছিল সেগুলো সব নষ্ট, এগুলো নতুন মিটারও তারা দিচ্ছে না। এখন তারা এভারেজ বিল করছে, যেই বাড়ির বিল ছিল 5,000 টাকা সেই বাড়ির বিল করছেন 18,000, 20,000 টাকা। মানে এটা মনে হচ্ছে একদম তুগলকি কাণ্ড শুরু হয়ে গেছে। কিভাবে মানুষের কাছে এই সময় জোর করে টাকা আদায় করবে? আমরা ওয়াসার বিষয়টা নিয়ে আরেকদিন আলোচনা করব। ওয়াসা তো 25% দাম বাড়িয়ে দিয়েছে এই সময়। সব মিলে আসলে এই মুহূর্তে মানুষ যখন আসলে একটা স্বস্তি চায়, এমনি তো করোনার ভাইরাসের কারণে মানুষ সর্বোচ্চ আতঙ্কের মধ্যে বসবাস করছে, তার মধ্যে এই ধরনের এই সেবা সংস্থাগুলো বিদ্যুতের আতঙ্ক মানুষ কষ্ট পায়। আমাদের হাতে খুব বেশি সময় নাই, আমি সবার কাছ থেকে একটু 30 সেকেন্ড করে শুনে আসতে চাই। মোহাম্মদ হাতে 30 সেকেন্ড। ইয়েস, আমি যে জিনিসটা আবারও বলতে চাই যে আমি গত মাসখানেক আগে যে মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী যে ইয়ার মধ্যে আলোচনাটা ছিলেন, সেখানে একটা অনুরোধ করেছিলাম যে বর্তমান সারা বিশ্বের যে মহাসংকট, মানে শত বছরের ইতিহাসে সবচেয়ে বড় সংকটকাল অতিক্রম করছি, এই সময় মার্চ থেকে যে বর্ধিত বিদ্যুৎ বিলের যে একটা খরচ, আমাদের
আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। যেহেতু জ্বালানি তেলের মূল্য কমেছে, আমরা অনুরোধ করেছিলাম যে এই বর্ধিত হারটাকে অন্তত আগামী 1 বছরের জন্য স্থগিত করার জন্য। সেটা করবেন কিনা মোহাম্মদ হোসেন ভাই? আচ্ছা, মোহাম্মদ হোসেন সবার শেষে জবাব দেবেন, আমি লম্বা সময় দিব ওনাকে। রুইন হোসেন প্রিন্স 30 সেকেন্ড। আচ্ছা, আমি 30 সেকেন্ডে বলতে চাই, এটা নীতিগত অবস্থান নিতে হবে। যদি টাস্ক ফোর্সকে বিন করি, যদি মনে করি ভুতুড়ে বিল হয়েছে, যেটা ওনারা বলেছেন, ওনারা ক্ষমাও চেয়েছেন, তাহলে অবশ্যই এই বিলগুলো স্টপ করতে হবে আগে। তারপর একটা নীতিমালা করতে হবে যে কোন নীতিমালাতে বিল হবে, সেইভাবেই বিলগুলো দিতে হবে। তাই ছাড়া এর সমাধান পাবেন না। স্টপ করা সম্ভব না, যেটি মোহাম্মদ হোসেন বলেছেন। কিছু লোক অলরেডি বিল দিয়ে দিয়েছেন, কিছু লোকের বিল এখানে একটা ইয়ে হবে না আছে। আমি মনে করি এটা 10 সেকেন্ড উত্তর দেই। আমি ইতিমধ্যে যে বিশেষজ্ঞদের এই মিটিং আসার আগে কথা বলেছি, ওনাদের ভাষ্য হচ্ছে, আমি বিশেষজ্ঞ নই, তাদের কথা হচ্ছে যারা এই বিল দিয়েছে ওই নীতিমালার আন্ডারে যে বিল হবে, তাতে কারোর যদি বিল কম হয় পরে বেশি দেবে, আর বেশি দিলে পরে অ্যাডজাস্ট করতে হবে। তাই না হলে আপনি এই যে কোটি মানুষের কান্না শুনবেন, তারা হচ্ছে বোবা কান্না কানবে এবং সেই বেলায় বিলটা দেবে, আর আমরা এইখানে বসে টকশো করবো, কোনো লাভ হবে না। শহীদুল ইসলাম সাহেব কি কিছু যুক্ত করতে চান? আর যে আমি শুধু একটি কথা বলবো, সেটা হলো যে বিদ্যুৎ বিভাগ যেহেতু সরকারের একটা অংশ, সরকারের ভাবমূর্তি যেন উঠে আসে, সেই জন্য বিদ্যুৎ বিভাগে কাজ করতে হবে এবং একটা ইমিডিয়েটলি একটা সার্কুলার দিয়ে এই ভুতুড়ে বিলের বিষয়ে একটা ক্লিয়ার কাট একটা কথা বলার জন্য আমি অনুরোধ করবো। আচ্ছা, শাহনাজ বেগম যদি কিছু যুক্ত করতে চান। আমি শুধু দুটো বিষয় বলবো। একটা হচ্ছে যে 30শে জুন আজকে পার হয়ে গেল। 30 তারিখের যে একটা বার জনগণ সহ যারা ইন্ডাস্ট্রিয়াল ইউজার আছেন তাদের কাছে উঠেছে, এই জায়গাটি সরকারকে একটি পরিষ্কার নির্দেশনা দিতে। তবে যারা আমাদের দেশে ব্যবসা করেন, আমি খুব দুঃখের সঙ্গে বলবো, তারা সবসময় সব থেকে বেশি ছাড়গুলো পান এবং চান। সেই জায়গাগুলোটাও মাথায় রাখতে হবে। কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইউটিলিটি সার্ভিসকে খুব পরিষ্কার দিক নির্দেশনা দিয়ে এটাকে এখনই সুরাহা করবার জন্য যেন সরকার এখনই নির্দেশনা দেয়, সেটার জন্য অনুরোধ। মোহাম্মদ হেলালউদ্দিন যদি আর কিছু যুক্ত করার থাকে আপনি সর্বশেষ। আমার খুব ছোট্ট একটি সংযোজন আছে, সেটি হচ্ছে যেহেতু এই বিলগুলো খুবই সমস্যা সৃষ্টি করেছে, এই 30শে জুন দ্যাট ইজ আজকে এই যে দিনটা চলে গেল, এই দিন ছিল লাস্ট ডেট বিদ্যুৎ বিনা জরিমানায় জমা দেওয়া। এটাকে আরো এক মাস বাড়িয়ে দেয়, এগুলো আরো পরে দিলেও অসুবিধা হবে না। একটু আগে আমাদের আরো এক মাস যদি বাড়িয়ে দেয়, এই আলোচনাটি হয়েছে। আনুষ্ঠানিকভাবে নীতি ঘোষণা করতে হবে যে বাড়ালাম। আমি সর্বশেষ উত্তর দিচ্ছি আপনার কাছে, মোহাম্মদ হোসেন, আপনি যদি একটু। ধন্যবাদ। আমি প্রিন্স ভাই যদিও বারবারই একটা জায়গায় যে এটুকু বন্ধ করে দেওয়া, কিন্তু ওনার কথায় জবাব আছে যে আমরা তো সমন্বয় করে যাচ্ছি এবং যদি এই সমস্ত বিলগুলি রিভিউ করা হচ্ছে, বন্ধ না করেও কিন্তু আমরা যারা বিল দিচ্ছি সেগুলো সমন্বয় করতে পারবো, সুতরাং বন্ধ করার দরকার নেই। দ্বিতীয়ত সেটা হলো যে যেটা বললো যে শাহনাজ বেগম অন্যরাও, প্রান্তিক জনগোষ্ঠী সহ সবাই গুলোই কিন্তু আমরা এই বিবেচনায় আনছি। তবে একটা কথা অবশ্যই আমি আলাপ করবো নীতি বিভাগের সাথে, যে আমরা যেহেতু 30শে জুন একটা ছিল আমাদের ডেডলাইন ছিল, সেটা এক্সপায়ার করে আমার মনে হয় এটা একটা অফিসিয়ালি এটা একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমি মনে করি সে ব্যাপারে আলোচনা করে আমরা অবশ্যই এটা দিব, যাতে করে যেন আমাদের কনজিউমাররা আর কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ে, সেটা করার চেষ্টা করবো। এটা একটা ভালো সার্বিকভাবে একটাই বলবো যে আমরা যে যত অভিযোগগুলো আছে এটা আমরা অবশ্যই স্বীকার করি যে বিদ্যুতের কিন্তু বিদ্যুৎ খাতে আপনারা জানেন অনেক অনিয় বিদ্যুৎ খাতের বিভিন্ন ধরনের বিড়ম্বনা আগেও অতীত ছিল, এগুলো অনেক কমে আসছে। এবারের এই করোনাকালীন সময়ে এটা আসলে সমস্ত কার্যক্রমেই তো মানুষের কিন্তু সবকিছু কিন্তু আপসাইড ডাউন হয়ে গেছে। সেক্ষেত্রে বিদ্যুৎ খাত এটা একটা বড় একটা ধাক্কা আমি মনে করি আমাদের জন্য। এবং আপনারা যথার্থই বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর এই যে বিদ্যুৎ খাতের এই অর্জনগুলোকে আমরা অবশ্যই এটা গুলির সাথে দিব না, এটাকে যেভাবে হোক এগুলো আমরা ব্যবস্থা গ্রহণ করব। প্রিন্স ভাইকে বিশেষ করে আশ্বস্ত করবো এটা নীতি নির্ধারকদের উপরে দোষ চাপাবেন না, আমরা কিন্তু চেষ্টা করছি। আর সবকিছু স্থবির করার দরকার নেই, দেশ চলতে হবে। বিদ্যুৎ খাত আগাতে হলে মানুষ বিদ্যুৎ খরচ করবে, তারা দিতে রাজি আছে, ন্যায্য বিলটা দিতে রাজি আছে, সেটা বন্ধ করার দরকার নাই। আমরা তাদের অনার্য যেটা সেটাকে আমরা করে দিব, রেশনাল করে দিব এবং ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে। আপনি শ্রমিক কর্মচারীদের উপরে দোষ চাপিয়ে এই ত্রুটি অন্যর ঘাড়ে দিয়েন না দয়া করে, এটা জোর হাতে অনুরোধ। এই দুর্যোগ মুহূর্তে এইটা সাধারণ কর্মচারীর উপরে দোষ দিয়েন না। আপনি বলছেন নীতি নির্ধারকের উপরে, আমরা যে কথা আমি আপনাদের কথা বলেছি, আপনি আমাকে একটা সত্য কথা বলেন, সবার উদ্দেশ্যে বলি। আপনি যখন একটা ভুল স্বীকার করে, ভুল আমি কার দোষটাও দরকার নেই,
আমরা মনে করি একটা ভুল হয়েছে, এটা তো সবাই মিলে বলছি, আপনারা বলছেন যখন একটা টাস্ক ফোর্স করলেন, সেই টাস্ক ফোর্স একটা নীতিমালা তৈরি করবে যে এই নীতিমালায় বিল হবে, তার আগে এই বিল কি করে হয় আমার না না প্রিন্স ভাই বিল তো আগে হয়েছে, এটাকে আমরা কারেকশন করছি, তো এটাকে আমরা কারেকশন করছি, এই বিলগুলো তো আগে হয়ে গেছে। শাহনাজ বেগমই বলেছে, শাহনাজ বেগম বলেছে, অন্য ভাই বলেছেন যে 2 কোটি গ্রাহক যদি তারা কান্নাকাটি করে, ওইখানে কিন্তু 50-60 গ্রাহকের যে যদি দেন তাতে কোনো লাভ হবে না, তাদের আমরা তো তার অভিযোগ থেকে আমরা তো সব করব, এটাই রিয়ালিটি। আমরা সব করব। যারা ভুল করেছে, টাস্ক ফোর্স যারা ভুল করেছে তাদেরই শুধরাইতে হবে। আমি তো সেটাই বলছি। তাহলে আপনি শ্রমিক কর্মচারীর কথা বলছেন, যারা ভুল করেছে তাদেরকেই সমাধান করে বিল দিতে হবে, প্রকৃত বিল। সেটাই তো টাস্ক ফোর্স করা হয়েছে, আমি ওটাই বলছি। আপনি যদি সঠিক দোষীদেরকে আড়াল করে শুধু নীতি নির্ধারণ করেন, তাহলে কিন্তু দোষ করে কিন্তু করা হবে না। না নীতির উপরে হয়েছে। আপনি আগে বলেন যে আপনার নীতিটাই কারেক্ট ছিল না, এখানে কিন্তু আলোচনা হয়েছে। যতটুকু নীতি নিয়েছেন শাহনাজ সাংবাদিক হিসেবে বলেছে, সেটা নাকি আপনি নিচেও দেন নাই। না না আমরা তো বললাম যে যদি সেটা নিচে না যায়, সিদ্ধান্ত কিন্তু নীতি নির্ধারণে হয়েছে। পরে বলেছে, আমি এটা দৃঢ়ভাবে মনে করি অতীতের অভিজ্ঞতা হচ্ছে যে আপনারা জুন মাসে যে টার্গেট অ্যাচিভমেন্টের জন্য জনগণের পকেট কাটার যেটা নেন, এই দুর্যোগকে এটা দুর্যোগ মনে করেন না, এটা মহা উৎসব করেছেন। এবং সেই জায়গাতে আমি মনে করি যেহেতু টাস্ক ফোর্স করেছেন, এটা একটা পজিটিভ ব্যাপার। আপনাদের মন্ত্রী স্বীকার করেছে, দুঃখ প্রকাশ করেছে, এটা খুবই পজিটিভ ব্যাপার। আমি আমাদের শেষের দিকে মমতা মনে করি জনগণ নতুন করে বিলগুলো করেন, কারেক্ট বিল করেন, তাহলে কোনো সমস্যা থাকবে না। মোহাম্মদ হোসেন ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম, মাননীয় প্রতিমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমাদের একটা অনুরোধ, যেটা আগেও করেছিলাম, যে এই বর্ধিত বিদ্যুৎ হারটা অন্তত 1 বছরের জন্য স্থগিত করা এই পরিস্থিতিতে। এইটা আপনি এই ব্যাপারে একটু আমাদেরকে যদি কিছু বলেন। আপনি তো বলেছেন মার্চ মাস থেকে অলরেডি এটা কার্যকর হয়ে গেছে। না, তো স্থগিত করার জন্য সিদ্ধান্ত করতেই পারে, তাহলে বিল করার সময় যদি এটা কার্যকর, এটা তো আসলে এই করোনার মধ্যে ডিসিশন দিতে পারে যে পানির যে বর্ধিত বিল, বিদ্যুতের বর্ধিত বিল, এটা স্টপ করা হলো। সরকার যাই হোক, আমি মোহাম্মদ হোসেন যদি 30 সেকেন্ডে জবাব দেন আমাদের। এটা আসলে এটা তো সরকারকে বার করে রেগুলেটর তাদের কাছেই কিন্তু আপনাদের এই এটা করতে হবে, তাই না? আমার মনে হয় যে সরকার সার্বিকভাবে যখন বিবেচনা করেন, চিঠিতে আছে, বারকে চিঠিতে আছে। আমাদের আজকে আর পাচ্ছে না, আমাদের শেষ করতে হবে। আমরা আজকে আর না, আমরা এই নিয়ে কথা 2 সেকেন্ড লাগবে, 2 সেকেন্ড। এটা হচ্ছে মাননীয় যারা বিদ্যুতের দাম প্রত্যাহারের কথা বলছেন, তাদের জন্য একটি মাত্র খবর, সংসদে মাননীয় মন্ত্রী উত্থাপন করেছেন বিদ্যুতের দাম আবার বাড়াতে হবে। সুতরাং আমি আশা করবো যে আপনারা সবাই আরো দুঃসংবাদের জন্য আমাদের তৈরি থাকতে হবে। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। দর্শক আজ এই পর্যন্ত, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়